আমার আজকের ঘটনা থেকেও একটা কোয়েশ্চেন বারবার মাথায় আসছে। কোনো নেগেটিভ এনার্জি, প্রেতাত্মা এদের ম্যানিপুলেশনটা ঠিক কিভাবে হয় যে এরা একটা মানুষকে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করতে পারে? ব্যাপারটা এত ডিস্টার্বিং না, আমার এতদিনে আমি যত কেস করেছি এই ব্যাপারটা আমাকে একদম ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। ফেসবুকে আমার একটি ফ্রেন্ড আছে, এই মাস তিনেক আগে ও আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করে। আচ্ছা। তখন বলছে যে দেখ আমার ভাইয়ের কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না সময়টা, তুই কি একটু দেখবি ওর ব্যাপারটা। যখন আমি ওর ভাইয়ের ডিওবিটা দেখছি, খুব শীঘ্রই একটা মৃত্যু ফাঁড়া আছে এবং সেটাও কিন্তু অস্বাভাবিক মৃত্যু এবং সেটা কিন্তু সুইসাইড হতে পারে। একটা ছবি, এই মূর্তি আমরা কিন্তু কখনো দেখিনি। মূর্তিটার শরীরটা মানুষের মতো, মাথাটা একটা পশুর মতো, তার হর্নস রয়েছে। এবং আসার পরে একই স্বপ্ন প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার দেখেছে। বলো এটা কি করে পসিবল? ছেলেও দেখেছে, মেয়েও দেখেছে, বাবাও দেখেছে। মায়ের পুরো একটা পাশ পুরোই নেই, অর্ধেক মাথার অল্প অল্প আছে। ওই অবস্থায় উনি দাঁড়িয়ে বলছে আমাকে এবার মুক্তি দে, আমি আর পাচ্ছি না, আমাকে মুক্তি দে। যখন ও একটু ক্লোজ হয়ে কি করছিস রে তুই, কি করছিস ভাই, কি করছিস করে যখন লাইটটা জ্বালিয়েছে ওই ঘরের, তখন দেখছে যে ওর ভাই মাংস চেবাচ্ছে, কাঁচা মাংস। না জেনে বা অযাচিতভাবে কোনো অচেনা অজানা মূর্তির পুজো করা কতটা ভয়ঙ্কর? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো সুতপাদি, ওয়েলকাম টু গল্পওয়ালা। কেমন হ্যালো আছো? অরিত্র, খুব ভালো আছি আমি। তুমি ভালো আছো আশা করি? আমিও ভীষণ ভালো আছি। নতুন সেটআপে এসে আজকে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল যেরকম বলি আর কি। একদম হোমলি ফিলিং, তার সাথে নতুন সেটআপ সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমার শোজ দেখি সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড যেটা নিয়ে আমি অনেক দিন ধরে ভীষণ এক্সাইটেড, তার কারণ আজ থেকে ঠিক 3 মাস আগে তুমি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করে গেছিলে, যে এপিসোডটা ডিসেম্বরে আসে মোস্ট প্রবাবলি, অথবা নভেম্বরে এসেছিল হয়তো, যদি খুব ভুল না করি। তো এর মাঝখানে একটা লং গ্যাপ গেছিল, এবং যখন তোমার সাথে আমি যোগাযোগ করেছিলাম তুমি বলেছিলে যে খুব মারাত্মক ডিস্টার্বিং একটা কেস নিয়ে তুমি কাজ করছো। তো আমি ততক্ষণ অবধি ব্যাপারটা নিয়ে অতটাও সিরিয়াস ছিলাম না, যতক্ষণ না পর্যন্ত তোমার ভয়েস রেকর্ডটা সেদিনকে আমি শুনেছি। তো 2 সপ্তাহ আগে তুমি যখন আমায় ঘটনাটা পাঠালে, আমি একদিন রাত্রেবেলায় ঘটনাটা জাস্ট শুনতে বসলাম। আর 5টা ঘটনা যেরকমভাবে শুনি, কাজ করতে করতেই শুনছিলাম। একটা টাইমের পর গিয়ে না কিছু জিনিস এমনভাবে আমার মাইন্ডে স্ট্রাইক করে যে আমি আর কাজ করতে পারিনি। ঠিক আছে, আমি ঘটনাটাকে বন্ধ করি। পরের দিন সকালে গিয়ে আমি আবার পুরোটা শুনি। তো কারণ তোমাকে আমি মেসেজটা করেছিলাম পরের দিন ঠিক সকালবেলাতে। ভীষণ ডিস্টার্বিং একটা ঘটনা, মানে ভীষণ প্যাথেটিক। আমি একদম শুরু থেকে জানতে চাইবো কি ঘটেছিল। এটা ঘটনাটা তোমার এই প্যানিক সিচুয়েশনটা শুরু হলো, তার কয়েকদিন পরের ঘটনা তুমি বলতে পারো। আচ্ছা। তো ঘটনাটা এরকম যে ফেসবুকে আমার একটি ফ্রেন্ড আছেন। তো ও ছোটোবেলা আমার সঙ্গে স্কুলেও পড়তো। তো যা হয় লং ডিস্টেন্স, আর ওই ফেসবুকে যতটুকু যে পোস্ট দেয় তাতে হয়তো ও লাইক করছে, আমি লাইক করছি, দ্যাটস ইট। কিন্তু খুব বেশি যে যোগাযোগ বা সেইভাবে কোনো তার ফ্যামিলির জানা, আমার ফ্যামিলিও জানে, এরকম কোনো ব্যাপার নেই। তো এই মাস তিনেক আগে ও আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করে।
আচ্ছা। এবং ও বলে যে, "সুতপা এরকম আমি দেখছি যে তুই বেশ কিছু পোস্ট ছাড়ছিস, তুই কি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু করেছিস?" আমি বললাম, "হ্যাঁ।" তো বলল, "দেখ আমার একটা ব্যাপার আছে, তোকে একটু সলভ করতে হবে।" আমি, "কি বল?" তখন বলছে যে, "দেখ আমার ভাইয়ের কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না সময়টা। তো তুই কি একটু দেখবি ওর ব্যাপারটা?" তো আমি বললাম, "ঠিক আছে, ওর ফুল ডিওবি-টিওবি পাঠিয়ে দে, যেমন আমরা করি আরকি কাজ। তো আমি দেখে দিচ্ছি।" যথারীতি যেমন কথা তেমন কাজ, ও আমাকে সমস্ত শেয়ার করে দিল। আমি আমার পার্সোনাল নাম্বারও ওকে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে কথা হতে থাকলো। হুম। যখন আমি ওর ভাইয়ের ডিওবিটা দেখছি, ও কিন্তু এর মধ্যে আমাকে কোনো কথা বলেনি। আমি জাস্ট বলেছি, "তুই কেমন আছিস?" অমুক। "হ্যাঁ, ভালো আছি।" একটু পুরোনো দিনের কথা, দ্যাটস ইট। "ভাই কী করছে?" "হ্যাঁ, চাকরি করছিল, রিসেন্ট চাকরি চলে গিয়েছে, বাড়িতেই আছে," এই সেই। কিন্তু যখন আমি ওর চার্ট দেখতে বসি, তখন একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট হাউস থাকে বার্থ চার্টে। সেই হাউসটা দিয়ে আমরা মাদার ইন ল বলো, নিজের মা বলো, তার অবস্থানটা ক্যালকুলেট করি। যখন সেই হাউসটা, সেই পার্টিকুলার হাউসটা আমি ক্যালকুলেট করলাম, তখন দেখছি সেখানে ওর মায়ের একটা সাডেন অ্যাক্সিডেন্টাল ডেথ শো করছে। আচ্ছা। এবং যখন আমি এটা দেখলাম, আমি খুব আশ্চর্য হলাম। এবং সেটা কিন্তু সুইসাইড হতে পারে, ঠিক আছে? হতে পারে। হ্যাঁ, সুইসাইড হতে পারে। সাডেন বলছে, অ্যাক্সিডেন্টাল বলছে, বা আমি বলতে পারি অকাল মৃত্যু, তার ওকে। মানে সময়ের আগে। হুম। তো এটা যখন আমি দেখলাম, তখন আমি ভাবছি যে আমি কথাটা তো আমাকে ওকে বলতে হবে। এবং নট অনলি দ্যাট, ছেলেরও কিন্তু খুব শীঘ্রই একটা মৃত্যু ভাড়া আছে, এবং সেটাও কিন্তু অস্বাভাবিক মৃত্যু, মানে অকাল মৃত্যু। আচ্ছা। এইবার এটা এত সাংঘাতিক একটা বিষয়, একটা চার্টের মধ্যে তার মায়েরও মৃত্যু ওইভাবে শো করছে, ছেলেরও শো করছে, এবং হিসেব বলছে এতদিনে তার মায়ের মৃত্যু হয়ে যাওয়ার কথা। তো ওকে। আমাকে আমার বান্ধবীকে এই কথাটা বলতে হতো। দ্যাট ইজ ভাই আমার মনে হয়েছিল যে ফার্দার স্টাডি করা উচিত কেসটা। কেন দেখো, জন্মছকে একটা টাইমিং যদি ভুল দেওয়া থাকে, সেই অ্যাসপেক্টে আমরা অঙ্ক করি, সেই অ্যাসপেক্টে কিন্তু বিচারটা আসে। এক্ষেত্রে হেল্প যেটা করে সেটা হচ্ছে আকাশিক। তো যখন আমি নিজের তাগিদেই ছেলেটির আকাশিক করি, সেম রেজাল্ট, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ওকে বলি যে দেখ এরকম এরকম ব্যাপার। বলার সাথে সাথে তখন ও আমাকে বলল, সুতপা দেখ সব কথা তোকে আমি বলতে পারিনি, আমি তুই যখন বলেছিস আমি বলছি। 2019-এর এন্ডে মা মারা যান। আমি শুনে ভীষণ আশ্চর্য হই যে মা অলরেডি মারা গেছেন। এবার হ্যাঁ, তুমি জানার তো কথা চার্টে ছিল এটা না, দেখেও ছিলে যে অলরেডি তার দেখেছি মারা অলরেডি যাওয়ার হয়তো কথা। চলে গেছেন, কিন্তু যে মারা গেছে, একটা মানুষ তো ফেসবুকে পোস্ট দেয় বা কিছু, ও তো অনেক দিন ধরে আমার সাথে ফেসবুকে আছে না, তাহলে একটা পোস্টও তো দেখিনি কোনো দিন, মায়ের ছবি শেয়ার করে, বাট সেইভাবে যে মারা গেছে এখন তো মানুষে দেয় এটা। তাই আমি বললাম, দেখ এই বিষয়টা চার্টে আছে যেমন, কিন্তু আমি তো এর আগের থেকে কিছু, তুই তো বলিসনি এরকম। তো বললো, দেখ ওটা খুব একটা মানে খুব সাংঘাতিকভাবে মায়ের ডেথটা হয়েছিল, ফলে সেই মুহূর্তে লোকাল লোকজন, থানা পুলিশ অনেক কিছু জানে, সবাই ঠিক আছে, কিন্তু ফেসবুকে ওইভাবে পোস্ট দেওয়া বা কিছু আমি করিনি। এটা কোন জায়গার ঘটনা? এইটা ঘটনাটা হচ্ছে আরিহাদহ। আরিয়াদহ। হ্যাঁ। আচ্ছা। এইবার এখন আমার বান্ধবী হচ্ছে ও শিলংয়ে থাকে, বিয়ের পর শিলং চলে গেছে। তো যাই হোক, আমরা বললাম বেশ ঠিক আছে, তা কী হয়েছিল, ফুল ম্যাটারটা বললো আমাকে, আমিও শুনলাম। ব্যাপারটা এত ডিস্টার্বিং না, মানে আমি নিজেও আশ্চর্য। আমার এতদিনে আমি যত কেস করেছি, এই ব্যাপারটা আমাকে একদম ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ও যেটা বললো আমাকে, আমি বললাম যে কী করে কাকিমার এরকম হলো। তো ওর ভাইয়ের বিষয়টা আমি ততক্ষণ কিন্তু বলে দিয়েছি যে ওর ভাই ওর এরকম আছে অ্যাসপেক্ট, এইসব যা কিছু সব বলেছি। ভাইয়ের কথাটা শুনে তো ভীষণ কাঁদছিল, প্রচণ্ড কান্নাকাটি করছে যে দেখ, একে তো মা চলে গেছে এইভাবে, আবার বাবাও অসুস্থ, এখন যদি ভাইটাও চলে যায়। তো সেই মুহূর্তেও কলকাতায় ছিল। তা আমাকে ঘটনাটাও ধীরে ধীরে বলতে, আমি বললাম তুই আগে আমাকে ঘটনাটা বল, তারপর দেখছি কি করা যায়। তো ঘটনাটাও বলতে শুরু করলো। কথাটা তখন সবে মানে উঠবো করছে এরকম একটা সময়, মানে হুয়ানের খবরগুলো সবে সবে হ্যাঁ বেরোচ্ছে। তখন সেই মুহূর্তটা। তো ওই সময় ওর বাবার চাকরি চলে যায়, আচ্ছা। এবং ওদের না মানে 3 তলা বাড়ি, 3 তলা ইন দ্য সেন্স ওপরে একটা ফ্লোর আছে, মেজনেন ফ্লোর বলে একটা ফ্লোর আছে, আর একদম গ্রাউন্ড ফ্লোর।
তো ওরা ঠিক করে কি যে গ্রাউন্ড ফ্লোরটা আমরা ভাড়া দিয়ে দেবো ওকে। এবং আমরা উপরে চলে যাব। তো ভালো কথা, উপরতলায় যাবে এবং গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেবে, ছেলে মেয়ে গ্রাউন্ড ফ্লোরে যেমন থাকে থাকবে। তো ওরা সেইভাবে ব্রোকার টোকার লাগায়। কিন্তু কদিন পরে বেশ লোকজন দেখছিল, কদিন পরে একটা পার্টি আসে। সেখানে একজন ভদ্রলোক এবং দুজন মহিলা এসেছিলেন। তারা এসে ঘর ভাড়া নিতে চায় যথারীতি, এবং যখন তারা ঘর ভাড়া নিতে চাইছে তখন এই ভদ্রলোক যেমন হয় উনি বলেছিলেন যে ঠিক আছে আমি ভাড়া তো দেবো, কিন্তু আমাকে ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড মুখ যেগুলো লাগে আর কি। ওরাও তখন বলেছিল হ্যাঁ ঠিক আছে। যেদিন ডকুমেন্টস জমা দেওয়ার কথা, যেদিন ওনাকে দেখানোর কথা, সেই দিন উনি এসে বললেন যে কাকু আমি না ডকুমেন্টসটা আনতে পারিনি, ওদিন কিন্তু অ্যাডভান্স করার কথা ছিল, ঠিক আছে কাকু আমি তো আনতে পারিনি, কেন আমাদের বাড়ি হচ্ছে সেই বনগা, আপনি তো বোঝেন কাজ কামে আমরা সেলস ডিপার্টমেন্টে আছি, আমি আমার স্ত্রী দুজনেই, আর আমার শালি সে পড়াশোনা করে, তো সেক্ষেত্রে আমাদের আবার বনগায় গিয়ে কাজ কামে করে ডকুমেন্টস আনা একটু চাপের হয়ে যাচ্ছে। তো ভদ্রলোক প্রথম দিকে একদম রাজি ছিলেন না, না এইভাবে ডকুমেন্টস না দিয়ে। তো ওরা ভীষণ করে রিকোয়েস্ট করলো যে আমাদের খুব দরকার অমুক তমুক। ভদ্রলোক ভাড়া বাড়িয়ে দিলেন। উনি চিন্তা করে একটা ফ্ল্যাট সিস্টেম, 3টে বেডরুম আর এমনি টয়লেট আছে, আর একটা কিচেন আছে, ডাইনিং আছে, সেইটা উনি 18,000 থেকে 20,000 ভাড়া স্থির করলেন, বুঝলেন? এত বেশি ভাড়া কেন উনি করলেন? যাতে কত ওরা কমাবে, ওরা নেবে না, একদম নাছোড়বান্ধা তো। কিন্তু অদ্ভুতভাবে ওরা সেই ভাড়াতেও রাজি হয়ে গেল। ওরা বললো যে কাকু একটা মাস অন্তত থাকতে দিন, আমরা অন্য একটা জায়গা খুঁজে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিল। ঠিক আছে, ভালো কথা। ওরা যথারীতি থাকতে শুরু করলো। প্রথম দিকে তো সেরকম প্রবলেম হয়নি, ওরা সকাল হয় কাজে বেরিয়ে যাচ্ছে যে যার মতো। উইদাউট এগ্রিমেন্ট হয়েছিল জিনিসটা। হ্যাঁ, এগ্রিমেন্ট কিন্তু করেনি বাই দি বাই, কেন কি 11 মাসের এগ্রিমেন্ট হয়, আর ওরা তো বলেইছে যে আমরা 1 মাস পরে চলে যাব। তো এগ্রিমেন্ট কাকু হয়তো মনে করেছেন যে এগ্রিমেন্ট করার কোনো প্রশ্নই ওঠে না, ওরা তো চলেই যাবে। তো এগ্রিমেন্ট সেভাবে হয়নি। ওই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ 1 মাসের তো এগ্রিমেন্ট হয় না, না। হয় না। তো এবার যাই হোক, ওরা বেশ যাচ্ছিল আসছিল, মোটামুটি নিজেদের মতো ছিল। হ্যাঁ, খুব একটা ঝামেলা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে মাঝে দেখা হলে খুব ভালো গ্রিটিংস দেয়, মানে ভালো করে কথা বলে, সুন্দরভাবে কানেক্ট করে, কিছু খাবার খেতে টেতেও দেয় ওদেরকে। হ্যাঁ কাকিমা আজকে এটা করেছি ঘরে, ছুটির দিন থাকলে এটা করেছি, প্লিজ খান। তো রাত্রি 11টা হোক, রাত্রি 12টা হোক, ওদের ঘর থেকে কিছু বেশ ধূপের গন্ধ, কিছু মন্ত্রের আওয়াজ এরা বাড়ির লোকরা পেত। বাড়ির লোকরা বলতে মেজনান ফ্লোরে ওনার ছেলে থাকতো, সে পেত। আচ্ছা। এখন ব্যাপার হচ্ছে যে সে যখন এই এত রাতে এসব পুজো পাঠের আওয়াজ, গন্ধ, ধূপের এসব পেয়েছে, তখন ওর মাকে বলতো মা এরা এত রাতে এই সমস্ত করে। একদিন আমার বান্ধবীর মা জিজ্ঞাসাও করে যে এরকম কি তোমরা এত রাত করে পুজো টুজো করো, আমার ছেলে বলছিল। তখন বললো যে হ্যাঁ আন্টি আমরা কাকিমা এই তো আমরা তো ফ্রি হচ্ছি অনেক রাতে, 10টা 10:30 বেজে যায়, কিন্তু আমার হাজব্যান্ড পুজো করবেনই, উনি ভীষণ ঠাকুর ভক্ত, তো পুজো করে। তো যাই হোক, সেই সব নিয়ে আর এরা কোনো মাথা টাথা ঘামায়নি। হঠাৎ এই মাস, মানে এবার এই যত সময় যাচ্ছে, 1 মাস পূর্ণ হতে আসছে, তখন আমার ছেলেটি এসে এর বাবাকে রিকোয়েস্ট করে যে কাকু আমাদের তো আপনি বলেছেন 1 মাসের মাথায় উঠে যেতে, কিন্তু আমরা এখনও ঘরদোর সেরম পাইনি, তো যদি আর 1টা মাস একটু কনসিডার করেন আমি অ্যাডভান্সে ভাড়া দিয়ে দিচ্ছি। তখন ওর বাবা বলছে না ভাড়াটা বড় কথা না, তুমি তো 1 মাস বলেছিলে বাবা। তা যাই হোক, একটা রিলেশন, অনেক করে তারা বলছে, আর এদের একটু মায়া পড়েছে, তো যাই হোক একটা ভালো ব্যবহার আছে। তখন উনি তাও আবার রাজি হলেন। আচ্ছা। যে ঠিক আছে এগ্রিমেন্ট করব না, বাট আর 1টি মাস, তার বেশি কিন্তু নয়। ওরা তাই মানে করলো আর কি। অদ্ভুতভাবে আরও 1টা মাস এইভাবে এক্সটেন্ড করলো। এর মাঝে কিছু ওয়েয়ার্ড ঘটনা ওদের বাড়িতে ঘটতে শুরু করেছে। যেমন কীরকম? যেমন ধরো এই যে মেজনান ফ্লোরে যে ছেলেটি শুয়ে থাকে তাদের বাড়ির, আমার বান্ধবীরা হচ্ছে 4 বোন 1 ভাই। আচ্ছা। ঠিক আছে, 4 বোন 1 ভাই। তো ভাই বুঝতে পারছো কতটা আদরের। এবার সকলেই তার কথা খুব শোনে বা সে প্যাম্পার্ড।
তো ও বলেছিল মেজলিন ফোর্টটাই আমি থাকবো, ওকে সেটা দেওয়া হয়েছিল। এত কিছুর মানে এরম পুজোর আওয়াজ শোনে শোনে ছেলেটি অনেক রাত অবধি জেগে ভিডিও গেম খেলতো। যখন কানে কেউ হেডফোন গুঁজে ভিডিও গেম খেলে, তারপরেও কি একটা পুজো পাঠের মন্ত্র বা আওয়াজ আসা পসিবল? না। কিন্তু ও পেত। ওকে। এমন হতো যে রাতের বেলা হয়তো বাথরুমে যাওয়ার জন্য উঠেছে, ওর মনে হতো যে ও ফিল করতে পারতো যে ওর ঘরের দরজার ঠিক বাইরে সিঁড়িতে হয়তো কেউ দুজন বসে ফুসফুস করে ফিস 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 করে যেমন কথা বলে, ওরম কথা বলছে। ও 2-3 দিন এরম খুলেও দেখেছে কেউ নেই। তারপরে হয়তো ওর মনে হয়েছে যে নিচের একদম গ্রাউন্ড ফ্লোর যে বারান্দাটা আছে, ওখান থেকে সেট করে কেউ চলে গেল সিঁড়ির নিচের দিকে, এটাও ও দেখেছে। তথাপি ওই রুমটাতেই ও শুতো। তো এগুলো শুরু হলো। ওরা যখন দিনের বেলা ইভেন বাড়ি থাকতো না, আগে তো এগুলো রাতে হতো, তারপর দিনে শুরু হলো। ওরা যখন দিনে বাড়ি থাকতো না, তখন দেখতো কি দরজার নিচে দিয়ে জল গড়িয়ে আসছে। আচ্ছা। ঠিক আছে, তারপরে মনে হতো দরজার মধ্যে কি আঁচড় কাটছে, কোনো একটা গোগানির আওয়াজ ঘরের মধ্যে থেকে, চেনের আওয়াজ, সরসর সরসর করে কোনো চেন টানছে বড়। তো এসব দেখে একদিন ছেলেটা বললো কি, মা ওদের ঘরে না কোনো ডগি ফগি আই থিঙ্ক রেখে দেয়, নাহলে এরকম আওয়াজ আসে কেন? আর ডগিটা মনে হয় ওখানে ইউরিন পাস করে, ওই জন্য দরজা দিয়ে ওরম গড়িয়ে আসে। তারপর দেখে কি পিঁপড়ে এরম সারি দিয়ে দরজার নিচে দিয়ে এসে চলে যাচ্ছে। আচ্ছা। তো এইসব দেখে টেকে একদিন ওর মা বললো যে তাহলে আমি ঘরে একবার গিয়ে দেখবো, কুকুর টুকুর রাখছে মনে হয় নাকি। সে রাখুক, আপত্তি কিছু নেই, কিন্তু একবার জেনে রাখা ভালো। তো ওর মা যথারীতি যান ঘরে এবং কিছু দেখতে পায়নি। ওরা একটা ঘর সম্পূর্ণ বন্ধই রাখতো। কি হচ্ছে না তো কাকিমা, কুকুর টুকুর নেই, আপনি আসুন দেখুন। কিন্তু ঘরের মধ্যে একটা অদ্ভুত বিশ্রী টাইপের গন্ধ ছিল, যেমন একটা ভ্যাপসা মানে ড্যাম্প গন্ধ, বা বহুদিন ধরে পুরনো একটা ঘরের মধ্যে তুমি ঢুকলে যেরকম একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ হয়, বা স্যাঁতস্যাঁতে মাছের গন্ধ। একটা আষ্টে গন্ধ, মুরগির মাংস অনেকক্ষণ কাঁচা ফেলে রাখলে যেরকম একটা হ্যাঁ, গন্ধ, হ্যাঁ। কাইন্ডস অফ। তো সেসব ওরা দেখেছিল। এরপর এরম হতে 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 যখন 3 মাসের বেলায়, 3 মাস হয়েছে ওরা আছে, হঠাৎ একদিন রাতের বেলা না মানে অনেক লোকের আওয়াজ হতো। 3 মাস হয়ে গেছিল? 3 মাস হয়ে গেছিল, ঠিক আছে। ওরা তো আরেকটা মাস ওরা কনসিডার করতে আবারও বলেছে। আর একটা মাস রিকোয়েস্ট করেছিল। Okay. এইভাবে 3টে মাস কেটে গেছে কিন্তু। আর এখন ওরা অন্ধের মতো ওদের বিশ্বাসও করে, ভালো ছেলে, কোনো অসুবিধা নেই, ঝামেলা নেই, সকালে বেরোচ্ছে রাতে আসছে, বড় বড় ব্যাগ নিয়ে বেরোতো। যাই হোক, তো রাতের বেলা একদিন ওদের বাড়ির চারপাশে প্রচুর পুলিশ, ভীষণ হট্টগোল হচ্ছে। তো যখন ওদের ঘুম ভাঙে, দরজায় টোকা মেরেছে, ঘুম ভেঙেছে, তখন বলছে যে বাড়ির যিনি মালিক তাকেও যেতে হবে আমাদের সাথে এবং এই ঘরটা সিল করো। তখন ওরা তো একদম আকাশ থেকে পড়ছে, কী এমন হলো, ঘর সিল করে দিচ্ছে, আমাদেরকে যেতে বলছে। তখন বলছে আপনি কিছুই খবর রাখেন না, এই ঘরটার মধ্যে বেআইনি কাজ হচ্ছিল। তো যাই হোক, ওরা নকল নোট টোট ছাপানোর কোনো একটা কাজ করতো, আচ্ছা। সেটা ধরা পড়েছিল। নকল নোট ছাপানোর বেআইনি 2টো মেশিন, বেশ কিছু নকল নোট এবং ছাপানোর বেশ কিছু কাগজ পাওয়া গেছিল। আচ্ছা। একটু লক্ষ্য করলে দেখা যাবে ওই সময় এটা বোধহয় খবরের কাগজেও বেরিয়েছিল, হোয়াট এভার। তো সেটা তো ঘরটা সিল করলো, মেশিন ফেশি সব পুলিশ তুলে নিয়ে গিয়ে ওদের 3জনকে ওদের অ্যারেস্ট করলো। মেয়েটির সেরকম কোনো এভিডেন্স পায়নি, যে মেয়ের ছোটো মেয়েটা ছিল এই 19-20 বছরে, তাকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বান্ধবীর বাবাকে সদ্য তুলে নিয়ে যেতে চেয়েছিল, তখন ওখানকার কাউন্সিলরের হস্তক্ষেপে ব্যাপারটা সেখানে স্থগিত হয়। যেহেতু পেপারস নেননি, উনি বললেন ইভেন 11 মাসের এগ্রিমেন্টও আমি করিনি, এটা শুধু ওদের রিকোয়েস্টেই আমি এটা করেছি। তো যাই হোক, 2-3 দিন ঘরটা সিল ছিল, ওদেরকে পুলিশে অ্যারেস্ট করে। ওই যে মেয়েটি ছোটো ছিল, শ্যালিকা বলে পরিচয় দিয়েছিল, সে খালি ছিল, কিন্তু ওই বাড়িতে না, সে অন্যত্র কোথাও ছিল, বাড়ি তো সিল ছিল ওই নিচের তলাটা। তার 2-3 দিন পরে পুলিশ আসে, আবার খুলে দেয়, ময়না তদন্ত কী সব করে চলে যায়। তখন ওদের বলে না, এবার আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো যখন বলেছে এবার আপনারা ইউজ করতে পারেন, তখন ওর মা বলছে তাহলে ঠিক আছে। ওর বাবাকে বললো যে আর কাউকে ভাড়া টাড়া কোনো দেওয়ার দরকার নেই, আমি এখানে ঘরদোর পরিষ্কার করে দিচ্ছি, আমার ছেলে থাকুক বা আমরা থাকবো, ভাড়া আর কাউকে দেবো না। ততদিনে তো ইকোনমিক সিচুয়েশন চলেও গিয়েছিল।
আবার যথারীতি টুকটাক করে সব হচ্ছিল, ছেলে আবার ইন্টারভিউ দিচ্ছিল, কোথাও চাকরির জব টব পাওয়া যায়। মানে তুমি বলতে চাইছো এই টাইম ফ্রেমটা আবার চলে আসছে জুন মাসের পর? হ্যাঁ, কাইন্ডস অফ। তো এইবার এই সমস্ত চলছে। ওর মা যেদিন ঘরটা পরিষ্কার করতে ঢোকে, হুম। ঘর পরিষ্কার করতে যখন ঢুকছে, ঘরের মধ্যে আলো ছিল না, আলো ছিল না, এবং পায়ের নিচে না কিছু একটা খড়খড় করে লাগছে, বা কোথাও যেন উনি বুঝতে পাচ্ছেন সর্ষের দানার মতো কিছু ছড়িয়ে আছে ঘরের মধ্যে। হুম। তো উনি প্রথমত লাইট ঠিক করেন, মনে হচ্ছে বহু দিন বহু বছর হয়ে গেছে বোধহয় কেউ ঘরের জানলাই খোলে না, এত অন্ধকার। ঘরের মধ্যে মাকড়সার জাল ভর্তি, উই পোকা হয়ে গেছে দরজার পেছন পেছন, এবং যে লাইটের যে মানে এগুলো সুইচ বোর্ড বা ওরকম লাইটের যে ফ্রেমস, ওখান থেকে পিঁপড়ে বেরোচ্ছে রীতিমতো, দিয়াল বেয়ে 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 বেয়ে। ঘরের মধ্যে যেখানে সেখানে নোংরা যথেচ্ছভাবে এটা ছড়ানো। কি সেই রুমটা যেই রুমটা ওরা খুলতো না? না, খুলতো না, এবং বাইরের রুমেও, আচ্ছা। বাইরের রুমটাও, যে দুটো রুম ওরা ইউজ করতো, ইভেন সেই রুমগুলো একই অবস্থা। তারপর যখন ভিতরের রুমটা হলো, তখন দেখলো ভিতরের রুমে নাকি তালা রয়েছে, ওটা পুলিশ ভেঙে দিয়েছিল। উনি আবার ঢুকেছেন ভিতরের রুমে, ঢুকে দেখছে যে একটা ছবি, একটা দেবী মূর্তি। এই মূর্তি আমরা কিন্তু কখনো দেখিনি এর আগে, একটা ওয়্যার্ড মূর্তি। মূর্তিটার শরীরটা মানুষের মতো, মাথাটা একটা পশুর মতো, তার হর্নস রয়েছে, ওকে। ঠিক আছে, এরম একটা মূর্তি, এবং রেড কালারের, পুরো রেড। আর তার জিভ ছিল, শয়তানের মূর্তি আমি বলতে পারি। আর তার ঠিক পাশে একটা যন্ত্র আঁকা ছিল, যেমন ওই স্টার হয় না, এখানে 8টা কোণা, এবং তার মধ্যে একটা কঙ্কালের মুখ আঁকা, ঠিক Okay. আছে। তো এরকম একটা ওখানে যন্ত্র আঁকা ছিল মূর্তিটার ছবির দুপাশে, ঠিক আছে, একই ফ্রেমের মধ্যে, কিন্তু দুপাশে ওরম যন্ত্রটা আঁকা আর মাঝখানে ওই মূর্তিটা। তো ওটা আই থিঙ্ক ওরা পুজো টুজো করতো, এরকম ছোটো ছোটো হাড়ের মালা ওই মূর্তির মধ্যে দেওয়া। আর মূর্তিটা যেখানে বসিয়ে রেখেছিল সেখানে, ওদের না লাল মেজের ঘর, আচ্ছা। লাল মেজের ঘর, তো কিন্তু যেখানে বসিয়ে রেখেছিল ছবিটা, একটু বেদি মতো করে ওরা ইট দিয়ে করেছিল বেদি মতো, সেই জায়গাটা অদ্ভুতভাবে সাদা, মনে হচ্ছে যেন ওখানে সাদা সিমেন্ট কিছু আর কি লেপে দেওয়া আছে, খড়খড়ে সাদা। তোর মা ওই পুরো ঘর পরিষ্কার করে, এবং দেখে কি বেশ কিছু হাড়গোড় ওখানে পড়ে আছে। তা ওরা ঘরদোর পরিষ্কার করে, ওর বাবাকে এসে ওর মা বলে যে গোটা ঘরে সর্ষে ছড়ানো ছিল, সিঁদুর ছিল, তারপরে কী সব কালো কালো ওরকম প্যাচেস ছিল ওই জায়গাটা, ফটোটা যেখানে রাখা ছিল। তা আমি ওটা যখন পরিষ্কার করেছি তখন সহজে পরিষ্কার হচ্ছিল না, তারপর পরিষ্কার করলাম, দেখলাম কেমন যেন কালো আর না, ওগুলো লাল হয়ে যাচ্ছে, মানে রক্তটা জমে শুকিয়ে কালচে হয়ে গেছে, ওটারই এত বীভৎস গন্ধ। তো যাই হোক, উনি সেটা, ওর মা কিন্তু নিজে হাতে পরিষ্কারও ইভেন করেছেন, আচ্ছা। করে গিয়ে সেটা ওর বাবাকে জানিয়েছে। তো ব্রাহ্মণ ডাকা হয় রীতিমতো বাড়িতে, হ্যাঁ, যে এরকম এরকম কি এনাকে কি এই দেবী যে ছবি কি করা হবে, কি করা উচিত। তো ব্রাহ্মণ দেখে এবং সে বলে যে ঠিক আছে, আপনি এখন আপাতত একটা কাজ করুন, এখান থেকে এটা সরিয়ে ফেলুন, এই মূর্তি কিন্তু আমার চেনা না, আমি এর পুজো পদ্ধতি জানি না, আমি কিচ্ছু জানি না, এটা এখন এখান থেকে সরান, আমি 2 দিন পরে আসছি। তো যাই হোক, সরিয়ে দেওয়া হলো। ওরা ওদের চিলেকোটার একটা ঘর ছিল ছাদের, সেখানে গিয়ে ওই ছবি আর হাড়গোড় কী করবে তারা জানেন। ওর বাবা বললো যে দেখো, এইসব আমরা জানি না কোথা থেকে কী হবে, এই হাড়গোড় একটা, যাই হোক, ওটা প্লাস্টিকের মধ্যে করে ওখানে চিলেকোটার ঘরে তুলে দাও। তো সমস্ত কিছু ওখানে রাখা হলো। এরম খড় দিয়ে পাত্র বানানো ছিল, যাতে দেবীকে বোধহয় খাবার অর্পণ করা হতো। দেবীই কেন বলছি, মূর্তিটা আমি জানিও না ঠিক কী। তো ওর মধ্যে খাবার অর্পণ করা হতো, মাটির গ্লাসে করে হয়তো জল দিত বা ব্লাড দিত, সেই সব ওরা ওই ওপরে একটা প্লাস্টিকে করে তুলে দিল। এবং ওই যে ব্রাহ্মণটার আসার কথা ছিল, অদ্ভুতভাবে সেই ব্রাহ্মণটা আর আসেনি। এরা যখন ফোন করেছে, তার পরিবারের লোক বলছে রাতের বেলা হঠাৎই হার্ট অ্যাটাক করে উনি মারা গেছে। ফলে আর কিছু করার ছিল না। ওরা ভাবলো হ্যাঁ এজ হয়েছে, হতেই পারে, এখন তো হার্ট অ্যাটাকের বয়স নেই। ওরা আবার একজন ব্রাহ্মণকে কনসাল্ট করে,
সে তখন বাড়িতে আসে এবং এসে উনি তখন বলেন যে দেখো যেরম এটা আছে থাক, আমি জানি না এটাকে কি করতে হবে, তবে একটা কথা বলছি, এই যে হাড়গোড়গুলো আছে বা যে পাত্রে খেতে টেতে দেওয়া হতো এগুলো নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দাও। ওকে। তো ওরা এটাও জিজ্ঞেস করেছিল ছবিটা কি গিয়ে গঙ্গায় বিসর্জন দেবো, তা উনি বলছে যে না আমি কিন্তু বুঝতে পারছি না এটা কি, হাড়গোড়গুলো দিয়ে দাও, ছবিটাকে পেপার দিয়ে র্যাপ করে দাও, র্যাপ করে রেখে দাও। ওরা তাই করেছিল। আর ঘরে সত্যনারায়ণ মনে হয় দেওয়ার কথা ছিল, বাট সেটা কোনো মতেই দিয়ে উঠতে পারেনি, সত্যনারায়ণ ওদের ঘরে হয়নি। তো যাই হোক, এরপর যেটা হলো ওদের ফ্যামিলিতে না প্রচুর পরিবর্তন দেখা যাচ্ছিল। সেটা ওরা কিন্তু ভাড়া থাকতে থাকতেই পরিবর্তনটা শুরু হয়েছিল, এখন আরও বেশি বেড়ে যাচ্ছিল। ওর মায়ের ধৈর্য শক্তি প্রায় নায়ের বরাবর চলে গেছিল। ওনার মধ্যে কোনো একটা কথা উনি সহজভাবে নিতে পারছিলেন না, প্রত্যেকটা কথার মধ্যে উনি ব্যাকাভাবে কথা বলছিলেন, ব্যাকাভাবে উত্তর দিচ্ছিলেন, এবং বাড়ির কর্তা থেকে শুরু করে বাড়ির ছেলে, মানে প্রত্যেকের মাইন্ড একবারে উগ্রচণ্ডা, ধৈর্য ভীষণ কমে গেছিল। ইভেনচুয়ালি যে ছেলে, তুমি চিন্তা করতে পারবে না অরিত্র, মাংস কাটা দেখতে ভয় পেত, মায়া লাগতো, যে মুরগির মাংস কাটতো, দোকানে যেতে মা মুরগির মাংস আমার সামনে কাটে ভালো লাগে না, ওর মা বলতো তুই একটু দূরে দাঁড়াবি পেছন ঘুরে, না ওই আওয়াজটা কানে আসে না, ক ক করে মানে মুরগিগুলো, আমার কষ্ট হয়। সেই ছেলে মনে করো গোটা মুরগি বাড়িতে কিনে আনছে, জ্যান্ত মুরগি, সে নিজে হাতে কাটছে, ছাড়াচ্ছে এবং মাকে দিচ্ছে, মা রান্না করে দাও। তো এটা একটা আশ্চর্য ব্যাপার ছিল। আমার বান্ধবীর দুটি যমজ ছেলে, ঠিক আছে, আমার বান্ধবীর দুটি যমজ ছেলে আছে, আর তারা দুজনেই হচ্ছে একেবারে এই 1 বছর ছোট, ভীষণ ছোট। তা ওদেরকে রেখে ওর এখানে আসারও কোনো পসিবিলিটিস ছিল না, তাও ও বাচ্চা নিয়ে আসে। একবার বোধহয় ওদের কোনো অনুষ্ঠান ছিল, কোনো আত্মীয়, তোরা এসেছিল, তখন আসার পর বাচ্চা দুটো সারাটা রাত কেটেছে, সারা রাত কেঁদেছে বাচ্চা দুটো। এবং যখন মানে সকালবেলা দেখছে কি বাচ্চার নাক টিপে ধরলে যেরকম নাকগুলো লাল হয়ে যায়, ওরকম লাল হয়ে একেবারে সেই কালশিটের মতো পড়ে গেছে নাকে, দুটো বাচ্চারই। তো ওইটা দেখে আর জ্বর, মানে বেহুশ জ্বর দুটো বাচ্চা। ওটা দেখে ওরা সাথে সাথে করলো, পাশে একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি এসে বললেন যে দেখো বাচ্চারা না অনেক সময় অনেক কিছু দেখতে পায়, এমন নয় তো যে ওরা কিছু দেখছে, বাচ্চারা তো বুঝতে পারে, তো ওই জন্য হয়তো কেঁদে কেঁদে উঠছে রাতের বেলা, এইভাবে তো বোঝা যাচ্ছে, নাকটা মনে হয় টিপে ধরেছে, যেন মনে হচ্ছে দম আটকে দেবে বলে। তো এটা শোনার সাথে সাথে আমার বান্ধবীর যে হাজব্যান্ড, উনি হচ্ছেন মানে অ্যাকচুয়ালি নেভিতে চাকরি করেন, ঠিক আছে, তো উনি সবসময় তো আসতে পারেন না, ছুটি ছিল বোধহয় ওই জন্যই এসছেন। উনি যাই শুনেছে এসব কথা বলছে, আমি এসব মানি না প্রথমত, যাই হোক, কিন্তু হয়তো বাড়ির অ্যাটমসফিয়ার আমার বাচ্চার স্যুট করছে না, আমরা এখান থেকে চলে যাই। ও সাথে সাথে ওই দিন বেরিয়ে গেছে ওখান থেকে। সেটা নিয়েও মা মেয়ের মধ্যে কথা হতো যে বাড়ির পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আমার বান্ধবী বলতো যে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হচ্ছে, ঘরে রোগ ভোগ অশান্তি, মানে বাবা এত শান্ত মানুষ, সেই শান্ত মানুষ ঘরে কাপ প্লেট ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঘর মুছতো না, ঘর মোছা বন্ধ করে দিয়েছিল। ওর মা যে এত শান্ত মানুষ, পুজো পাঠ নিয়ে থাকতো, তিনি পুজো করা বন্ধ করে দিয়েছিলেন, ঠিক আছে, আর মাঝে মাঝে ওই ওপরের রুমটাতে ঘরে ঢুকে গিয়ে বসে থাকতেন ওর মা। ইদানিং কাগজও খুলে দিয়েছিল, যে ছবিটাকে মুড়ে রেখেছিল না সেটাকে খুলেও দিয়েছিল ওর মা। তো যাই হোক, এরম করে দিন কাটছিল। হঠাৎ একদিন কি হলো, ছেলের সাথে মায়ের সেদিন খুব ঝামেলা হয়েছে, ভীষণ রকম। তো ছেলের সঙ্গে এত ঝামেলা হয়েছে, কথা বন্ধ, একই বাড়িতে থাকে, মায়ের সাথে ছেলের কথা নেই, বাবার সাথেও ছেলের কথা নেই, মাঝে মাঝে মা বাবাও কথা বন্ধ, ফলে আদান প্রদানটা সবারই কিন্তু বন্ধ হয়ে গেছে, একসাথে ডিনার করে না, লাঞ্চ করে না, কিচ্ছু করে না। এমতো অবস্থায় একদিন হঠাৎ যে ঘরের হেড অফ দ্য মেম্বার, মানে ওর বাবা, তিনি কিন্তু প্রত্যেক দিন সকাল 6টায় ঘুম থেকে উঠতেন। হঠাৎ বাইরের লোকের আওয়াজে ওদের ঘুম ভাঙে
তখন দেখছে অলরেডি বেলা 9টা বেজে গেছে, ছেলেও তখন ওঠে। তারপরে যখন ওরা জানতে পারে ব্যাপারটা, ওদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। ওরা কেউ প্রস্তুত ছিল না ইভেন এইরম একটা ব্যাপার শুনবে। সকালবেলা উঠে ভাবো একবার, সবাই মিলে দৌড়তে দৌড়তে রেল স্টেশনে যায় এবং তার মাকে মৃত অবস্থায় পায়। ততক্ষণে পুলিশ ঘিরে ধরে নিয়েছে, ডেড তুলে নিয়ে তারা মানে যেতে শুরু করে দিয়েছে। এত খারাপ অবস্থা বডির যে বেলচা দিয়ে মাথাটা তুলতে হচ্ছে। কি হয়েছিল ওই দিন মর্নিংয়ে, ওর মা কিন্তু ভীষণ টিপটপ থাকতেন, সবসময় গয়নাগাটি পরে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়। ইদানিং উনি ভীষণ শ্যাবি, মানে ভীষণ নোংরাভাবে থাকছিলেন। ভোর 5টায় বেরিয়েছে বাড়ি থেকে, ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছে, খালি পায়ে বেরিয়েছে। আর বেশ ওই সময় এই ইনফরমেশনগুলো পেলে কোথা থেকে? আমাকে ওর মেয়েই বলেছে। মানে ওরা জানলো কি করে? ওরা জানলে ওইটাই আমি আসছি। ওরা যে উনি যে বেরিয়েছিলেন, পাড়ায় একটা চায়ের দোকান ছিল, আচ্ছা, তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলেছেন উনি। তা সেই যার চায়ের দোকান তিনি এবার ওনাকে ইভেন একথাও বলেছে যে বৌদি আপনি পায়ে জুতো দেননি কেন, খালি পায়ে বেরিয়ে এসছেন কেন? তো উনি নাকি একটু অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, না আমি এরম হাঁটবো আজকে, একটু এইভাবেই বেরিয়েছি বলে উনি সোজা হাঁটতে শুরু করেছে। আর ওদের বাড়ির থেকে রেল স্টেশন বেশ কাছে, তো হাঁটতে হাঁটতে চলে যায়। ঘটনা ঘটে যাওয়ার পরে প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছে, যারা ভেন্ডার্সরা থাকে স্টেশনে কেনা বেচা করে টরে, হয়তো তারা লক্ষ্য করেছিল যে একটা ভদ্রমহিলা অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ট্রেন আসছে যাচ্ছে, উনি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। এবং যেতে যেতে উনি কি ওর দাঁড়িয়ে দেখতে দেখতে উনি অনেকটা ওই স্টেশনটা যেমন যেদিকটা শেষ হয়ে আসে না, ওই দিকটা নামতে থাকে। তারপরে যখন ট্রেন চলা শুরু করেছে, ট্রেন দাঁড়িয়ে থাকার পরে চলে, তো যখন ট্রেনটা চলা শুরু করে, মানে কোথায় চলে গেছে দেখো হাঁটতে হাঁটতে, ট্রেন যখন চলা শুরু করেছে তখনই উনি গিয়ে লাইনে ঝাঁপ দিয়ে দিয়েছে, মানে শুয়ে পড়েছে আর কি। আর ট্রেনের যে চাকাটা আমার মনে হয় ওনার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিল, ফলে মাথাটা একেবারে থেঁতলে যায়, অনেকটা টেনে নিয়ে যায়, মাথা থেঁতলে গেছিলো। মানে বলতে গেলে সত্যি কথা বলতে কিছু ছিল না শরীরের ওপরে, আর কিছু ছিল না। তো এইভাবে একটা নিজের স্ত্রী বা মাকে দেখা যে কতটা সাংঘাতিক আর কতটা প্যাথেটিক, দুনিয়াটাই ওদের থেমে গেছিল। আর সব থেকে অস্বস্তিকর ব্যাপার হচ্ছে উনি মারা যাওয়ার, যেমন হয় না যে অপঘাতে মৃত্যু তো 4 দিনে তো সব করে দেয় না, তো মারা যাওয়ার পরে আমার বান্ধবীটি চলে আসে ওখান থেকে। কিন্তু বাচ্চা যেহেতু আগেরবার ভীষণ অসুস্থ হয়েছিল, বাধ্য হয়ে একরকম ও নিজের শাশুড়ি মার কাছে বাচ্চাদের রেখে এসেছিল। এবং আসার পরে একই স্বপ্ন প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার দেখেছে। বলো এটা কি করে পসিবল? ছেলেও দেখেছে, মেয়েও দেখেছে, বাবাও দেখেছে। কি দেখেছে? মায়ের পুরো মানে একটা পাশ পুরোই নেই, অর্ধেক মাথার অল্প অল্প আছে, ব্লাড প্রচুর বেরোচ্ছে। ওই অবস্থায় উনি দাঁড়িয়ে বলছে আমাকে এবার মুক্তি দে, আমি আর পাচ্ছি না, আমাকে মুক্তি দে, যে করে হোক আমাকে এখান থেকে সরা। তো ওরা যখন এই স্বপ্নটা বারবার দেখছে, একটা মানসিক দিক থেকেও তারা যথেষ্ট ভেঙে পড়েছিল। ছেলে 2বার তো অ্যাটেম্পটও করে নিয়েছে, হাত কেটেছে 2বার, তারপরে লাস্টবার তো গলায় দিতে গেছিলো। আমার বান্ধবী সামহাউ হয়তো এসে দরজা খুলে, ভাইকে চোখে চোখে রাখতো, দরজা খুলে দেখেছে যে ওরকম ফ্যানে দড়ি টড়ি দিচ্ছে, বাঁচিয়ে নিয়েছে। অনেক রকম ওয়েট ঘটনা শুরু হলো। কিন্তু আমার কাছে প্রশ্নটা এখানেই যে ওই মানুষটা কেন করলো? আত্মহত্যা করেছে পজেসড হয়ে, এইটাই আমি আসছি এই ঘটনাটাতে। দেখো, যে মানুষটা একদম সুস্থ ছিল, ঘরের পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যাওয়া, ওই মূর্তিটা, ওই ছবিটার কাছে গিয়ে সেই ছবিটাকে খুলে ঘন্টার পর ঘন্টা দেখা, অনেক কিছুই তো হচ্ছিল। এবং আমরা যেমন জানি যে কোনো ইভিল যে পাওয়ার বা কোনো ধরো এরকম প্রেতাত্মা, তারা কি করে? সবার আগে আমাদের ব্রেনকে, আমাদের এনার্জিকে হাবি হয়, তারপর আমাদের ব্রেনকে নিজেদের কবজায় করে এবং যেটা করাতে চায় সেটা করিয়ে নেয়। তো এই যে মৃত্যুটা, এটা একদম স্বাভাবিক ছিল না।
আগের দিন রাতেও যথাযথভাবে নিজের স্বামীকে খেতে দিয়েছে, সুন্দরভাবে নিজে পরিপাটি থেকে যেরকম উনি রাতে যা যা কাজ করে সব করেছে। কিন্তু হঠাৎ করেই একটা মানুষ সকালবেলা উঠে সুইসাইড করে ফেললো। আর পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি যেন স্বাভাবিক ছিলেন না, কিন্তু ওনার কোনো মেন্টাল ইস্যু ছিল না কোনোদিনও। তো যাই হোক, ছেলেটি একদিন, আমার বান্ধবী ছিল তখন 15 দিন মতো, ওর মা মারা যাওয়ার পরে ও বাড়িতে ছিল। তখন ওর ভাই রুম থেকে আওয়াজ আসছে, ঠিক আছে, রুম থেকে আওয়াজ আসছে, ভাইয়ের রুম থেকে? হ্যাঁ ভাইয়ের রুম থেকে আওয়াজ আসছে। একটা ঘটনা, সরি আমি একটু ওভারলুক করে গেছি, সেটা ওর মা বেঁচে থাকাকালীনই কিন্তু হয়েছিল। আই এম ভেরি সরি, ওটা আমি বলছি, তখন ওর মা বেঁচে ছিল। একদিন যখন ছেলেটি নিজের রুমে শুয়েছিল, তখন ওর স্বপ্ন দেখছিল যে ওকে এইভাবে বেঁকিয়ে দিয়েছে কেউ, আর ওর পিঠের শিরদাঁড়া থেকে একদম ফিনকি দিয়ে ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে। ওই স্বপ্নটা দেখে যখন ও জেগে ওঠে, তখন ও ফিল করছিল ওর পিঠে কিছু একটা ফুটছে। যখন ও উঠে দেখেছিল ততক্ষণে প্রচুর রক্ত বেরিয়েছে, বিছানা ভিজে গেছে, ইভেন রিয়েলে, এবং হাড় পেয়েছিল, অনেকগুলো হাড় পেয়েছিল, যে হাড়গুলো গঙ্গায় বিসর্জন দিয়েছিল সেই টাইপেরই হাড়। তখন সে নিজের মাকে ফোন করে, বাবাকে ফোন করে, তারা উপর থেকে আসে, ছেলেকে রেস্কিউ করে। তো যাই হোক, এইসব হয়েছিল। কিন্তু এরপর থেকেই জিনিসটা চেঞ্জ হতে শুরু করে। দেখা যায় যে যখন আমার বান্ধবী পাশের রুমেই শুয়ে আছে, ও কনসাস থাকতো, যেহেতু ওর ভাই অলরেডি 2-3বার সুইসাইড করে নিয়েছে। আর ওর ভাই বলতো যে উঠে যদি কখনো বাথরুমে যায় তো ওর যেন মনে হয় বিছানায় মশারি টাঙানো, তো পুরোনো দিনের খাট যেমন ছদ্রি থাকে, ছদ্রির চারপাশ দিয়ে সাদা এরকম মশারি থাকে। তো যখন ও বাথরুমে যেত, বাথরুম থেকে যখন ও আসতো, ওয়াশরুম থেকে, দেখতো কি ওর যেন মনে হতো খাটের মধ্যে অলরেডি কেউ আছে মশারির মধ্যে, আচ্ছা, কিন্তু কেউ থাকতো না। ও যখন ঢুকতো সাহস করে, কেউ থাকতো না। আমি মাঝখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে তুমি বললে ছেলেটাও অলরেডি 2 থেকে 3 বার তার চেষ্টা করেছে, হ্যাঁ, এটা কি মায়ের মৃত্যু শোক থেকেই করেছিল? অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছিল সবার, যে হ্যাঁ দেখো, মায়ের একটা শোক তো ওর ছিলই, কেন লাস্ট মায়ের সাথে ওর কোনো মতেই বনিবনা হচ্ছিল না। এছাড়া একটা সুইসাইডাল টেন্ডেন্সি ওর মধ্যে রিসেন্টই কাজ করছিল। ও নিজের হাতে নিজে পিন ফোটাতো, ঠিক আছে, খাবার টেবিলে বসে আছে হয়তো, এটা তো কোনো সুইসাইডের ব্যাপার না, কিন্তু ও নিজের হাতে পিন ঢুকিয়ে দিত, বের করতো, সেলফ টেন্ডেন্সি করতো, এবং অদ্ভুতভাবে রক্ত বেরোচ্ছে, ওর কোনো ওইদিকে মনই নেই, ওটা করছে। পরে ব্যথা হতো, ওকে যখন জিজ্ঞেস করা হতো বলতো আমি তো করিনি, আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো বুঝতেই পারিনি কখন হয়েছে। তো এইসব, তো ওরকম ওর দিদি একটু কনসাস ছিল, প্রায় দিনই ওর দিদিকে বলতো জানিস তো আমার যেন মনে হচ্ছে আমার মশারির বাইরে দাঁড়িয়ে মশারির মধ্যে কেউ আঁচড় কাটে, কি আমি ঘুমিয়ে থাকি তো আমার যেন মনে হয় আমাকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে কেউ দেখে, দরজার বাইরে কেউ টোকা মেরে মেরে চলে যায়, সব সময় মনে হয় ফিসফিস করে কথা বলছে কেউ আমার ঘরের মধ্যে, কোনো অশরীরী আছে ঘরের মধ্যে। ছেলেটা বলতো? হ্যাঁ, যে কেউ আছে এই ঘরটার মধ্যে। মেয়েটা বলতো কি মা না, মা না, আরও অন্য কেউ, যে চায় না যে আমরা কেউ ভালো থাকি, আমরা কেউ বাঁচি। আর আমাকে যেন সবসময় একটা সময় রাতের ঠিক 2-3টে যখন বাজতো, কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলতো মরে যা, তুই বেঁচে থেকে কি করবি, মরে যা। নানান রকম আইডিয়া করতো, যে দড়িভাবে পড়বো, নাকি হাত কাটবো, নাকি বেরিয়ে ট্রেন পাশে চলে যাব। ওকে বলতো মরে যা, আর কিছু হবে না, তোর এর থেকেও খারাপ জীবন আসছে। তো যাই হোক, এমতো অবস্থায় আমার বান্ধবী ভীষণ কনসাস থাকতো যে কি হচ্ছে ওর সাথে দেখার জন্য। তো আওয়াজ হয়েছে ওর ঘর থেকে, ও তখন ঘরের মধ্যে যেহেতু আওয়াজ হয়েছে ও এসে ভাইয়ের ঘরে টোকা মেরেছে। তো যখন টোকা মারছে অনেকক্ষণ দরজা খোলেনি, তারপরে অদ্ভুতভাবে নিজের থেকেই দরজা খোলে। দরজা যখন খুলেছে তখন ও দেখছে যে ওই ঘর থেকে ঢুকে আর একটা রুম ছিল, বললাম না, যেখানে ছবিটা বসানো থাকতো, এবং ওখানে একটা সাদা মতো মনে হচ্ছে সিমেন্ট দিয়ে ল্যাপা একটা জায়গা ছিল,
ওইখানটা ওর ভাই উবু হয়ে বসে বেশ আওয়াজ করে র্যালিশ করে কিছু যেন ওটা খাচ্ছে। আচ্ছা। যখন ও একটু ক্লোজ হয়ে ভাই কী করছিস রে তুই, কী করছিস ভাই, কী করছিস করে যখন লাইটটা জ্বালিয়েছে ওই ঘরের, তখন দেখছে যে ওর ভাই মাংস চেবাচ্ছে, কাঁচা মাংস। এবং ওই সিনটা দেখে মানে আমার মনে হয় কোনো পশু টশু মরেছিল বা কোথাও থেকে জোগাড় করেছে নাকি জানি না, আর ওটাতে পচন ধরে গেছিলো, এটা গন্ধ। বলছে আমি ভাবতে পারবি না শুধু আমি যে কী সিন দেখছি চোখের সামনে, আমার ভাই আমি কি দেখছি বিশ্বাস করতে পারছি না। আমি বলছে আমি দৌড়ে যে রুম থেকে চলে আসবো, পা যেন আমার ওখানে জমে গেছে, আমি বেরোতে পারছি না রুম থেকে। মনে হচ্ছে আমি যদি পেছন করে দৌড়াতে যাই ও যদি আমাকে ফলো করে, এত ভয় পেয়ে গেছো। যে তারপরেও আমি মানে বজরংবলীজির নাম করে আমি ওখান থেকে দৌড়ে পালিয়েছি, গিয়ে ওর বাবার রুমে গেছে, বাবার রুমে দৌড়ে যেদিকে পড়ে ধরে গিয়ে সে কী অবস্থা, তাও বাবার রুমে গেছে, বাবাকে গিয়ে ডেকেছে, নিচে এসছে, এসে দেখছে ওর ভাই ওখানটা সেন্সলেস হয়ে পড়ে আছে, কিন্তু হাতে তখনও ওই নাড়ি ভুড়িও এইসব ধরা ছিল, হোয়াটএভার। তো যাই হোক সেই সব দেখানো হলো, ওর অনেক রকম ব্রেনের ট্রিটমেন্ট হলো, কিন্তু সব রিপোর্ট ভালো, কোনো Normal. রিপোর্টে কিচ্ছু খারাপ ছিল না, সব ভালো। ওর ইভেনচুয়ালি আমি যেমন একজন সাইকোলজিস্টও, যেরকম অন্য একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে ওর কাউন্সিলিংও হয়েছে, যে ওর কাউন্সিলিং করেছেন তিনি বলেছেন হি ইজ কোয়াইট ওকে, এমন তো কোনো প্রবলেম নেই, যথেষ্ট ঠিকঠাক কথা বলছে, এমনও মায়ের মৃত্যুর কোনো ট্রমা নেই যার জন্য পারে। তখন ওরা ঠিক করে যে এবার অন্যভাবে ট্রাই করব, ছেলেটাকে কোথাও নিয়ে একটু ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে এসে করে, যেটা অনেক আগেই ভাবা উচিত ছিল ওদের। এই যে ও মাংসটা খাচ্ছিল, মানে এটা শুনে পরিষ্কার মনে হলো যে ও কোনোভাবে ম্যানিপুলেটেড একদম বাই এনি কাইন্ড অফ নেগেটিভ ফোর্স বা নেগেটিভ একদম। এনার্জি। বাট ওকে যখন কাউন্সেলিং করাতে নিয়ে যাওয়া হচ্ছিল বা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও পুরোপুরি নর্মাল, একদম নর্মাল ছিল। ওকে, দ্যাট মিন্স এটা কোথাও না কোথাও একটা স্প্লিট পার্সোনালিটি কাজ করছিল। ডেফিনেটলি। ওকে, আর এইখানেই তো কনফিউজড হয়ে যায় না, কারণ দেখো সায়েন্সের ভাষায় আমি যদি সাইকোলজিকে প্রাধান্য দিই, স্প্লিট পার্সোনালিটি বলে হয়, হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডার বলেও একটা ডিজিজ হয়। সুতরাং আমরা কি করে এক কথায় ধরে নেব যে ও পজেসিভ ছিল বা কোনো নেগেটিভ এনার্জির দ্বারাই ও চালিত হচ্ছে, এরকম আর অনেক ধরনের ট্রমা থেকেই এই জিনিসগুলো ট্রমা আসতে হতে পারে। পারে। তো যাই হোক, এইবার ব্যাপার হচ্ছে হ্যাঁ 2-3 রকম আওয়াজ বের করা, 2 রকম পার্সোনালিটি হওয়া, কিন্তু যারা কাউন্সিলিং করছিল তারা অনেক রকমভাবে নিজেদের মতো করে কাউন্সিলিং করে দেখেছে, আর তারা কিন্তু কোনো রকম বিভিন্ন কোয়েশনারিজ যা কিছু হয় কোনোভাবেই কিন্তু তারা এটা দেখেনি কোনো প্রবলেম আছে। তো এরপর আমাকে ও বললো যে তাহলে সুতপা কী করা যায়, এবার তুই যখন পুরো ব্যাপারটা জেনে গেছিস তাহলে তুই একটা সলিউশন বার কর, যে কি করে আমি আমার ভাইকে নিয়ে আসবো বাঁচিয়ে। আমি কিছু জানি না, আমার ভাইকে তুই বাঁচা যে করে হোক, কারণ দেখ সায়েন্সের তো কোনো উত্তরই নেই যে ওকে কোনো মেডিসিন খাওয়ানো হবে কি ওকে কোনো কাউন্সিলিং করে ঠিক করা হবে, কোনো তো উত্তর নেই। তাহলে এখন আমরা এই দিকটা একটু দেখি, যা যোগ্য করতে হয়, যেখানে নিয়ে যেতে হয়, যা কিছু করতে হয়, ভাই তুই বল, আমি তাহলে আমার ভাইটাকে অন্তত বাঁচাবো। তো তারপরে আমি রাজি হই ওদের বাড়িতে যাওয়ার। আমি আমার টিম নিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। যখন আমি যাই তখন আমাকে বলল যে ঘরটা ফার্স্ট আমাকে দেখিয়েছিল, যে ঘরটাতে ওরা ছিল, ঘরটা ওই যে বলেছিলাম উই পোকা হয়ে গেছিলো, জাল ছিল, অমুক তমুক, সেগুলো একটু আধটু পরিষ্কার টরিষ্কার করে তো থাকছিল ঠিক কথা, কিন্তু উই পোকাটা ওরা বলছিল যতবার করেই ঠিক করছে ওটা ব্যাক করছে, মানে 1000 টাকা খরচা করেছে কিন্তু উই পোকা তাড়াতে পারিনি। কিন্তু অদ্ভুতভাবে ওই রুই পোকা কিন্তু ওপর টোপর কোথাও হয়নি, কিন্তু ওই পার্টিকুলার ঘরটা যেখানে ছবিটা থাকতো, ইভেনচুয়ালি পাশে ছেলেটা শুতো ওই ঘরেও কিন্তু আসেনি, ওই ঘরটা। তো তারপরে আমি দেখলাম যে হয়তো ওখানে দেবী মূর্তি সরানো হয়েছে বা যাই হোক একটা যা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বাট এন্টিটির যে এনার্জি সে রয়ে গেছে, সেই নেগেটিভ এন্টিটির যে একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু রয়ে গেছে, আর সেটা ওই জায়গাকার অরা থেকে আমরা বুঝতে পারি। তো তখন আমি বললাম যে আমি কোথায় রেখেছো, আমি সে জায়গাটা দেখতে চাই। তা প্রথমেই আমাদের ওই ঢুকে যাওয়ার অনুমতিটা নেই,
আমরা যারা প্যারাসাইকোলজিস্ট আগে আমরা এনার্জিটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা গ্রাউন্ডে যাই। গৌরব তিওয়ারির একটা শো নিশ্চয়ই দেখেছিলে, যেখানে উনি দেখিয়েছেন একটা রুমে উনি ঢুকেছেন এবং উনি অনেকগুলো প্রেত একসাথে আছেন, এটা উনি দেখেছেন। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু ওইভাবে ঢুকি না সেই পার্টিকুলার প্লেসটাতে। আমরা চৌকাঠটাকে অনেক বড় একটা ব্যারিয়ার হিসেবে মান্যতা দিই এবং তাই আমরা ওই ঘরের চৌকাঠের বাইরেটা বসি। আচ্ছা, অনেক সময় মিরর ট্রিটমেন্টও আমরা করে থাকি। চৌকাঠের এই পারে মিরর থাকবে, মিররের পিছনে আমরা বসবো, কানেক্ট করতে পারি। বা জল সামনে রেখেও আমরা এগুলো করে থাকি ওয়াটার এনার্জি দেখার জন্য, সয়েল এনার্জি, ওয়াটার এনার্জি, অনেক কিছু দেখে থাকি। এক্ষেত্রে আমি মেডিটেশনটাকে অ্যাপ্লাই করার কথা ভেবেছিলাম। যখন চৌকাঠের এই পারে মেডিটেশন করছি, ভাবতে পারবে না অরিত্র, আমার যেন মনে হচ্ছে আমার ঠিক পিছনেই দুজন এমন কেউ দাঁড়িয়ে আছে যারা এই পৃথিবীতে মানব দেহে এক্সিস্টই করে না, অর্থাৎ তারা অশরীরী, তারা প্রেতাত্মা। এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন আমার পিছন দিকটা ঠান্ডা, কোল্যাপস হয়ে যাচ্ছে। বেশ গরমের সময় কিন্তু ওই সময়টা, কিন্তু মনে হচ্ছে না ঠান্ডায় পুরো কোল্যাপস হয়ে যাচ্ছি, এত ঠান্ডা আর বিভৎস গন্ধ। আমি আমার বেশিরভাগ কেসে দেখেছি স্মেলের সাথে অনেক কিন্তু কানেকশন থাকে। তুমি দেখবে আমি যতগুলো জায়গায় গেছি, গন্ধ একটা বিরাট ব্যাপার। এত বিশ্রী গন্ধ চিন্তা করতে পারবে না, মনে হচ্ছে যেন পুকুরের পাঁকের যে গন্ধ, নর্দমার যে পাঁকের গন্ধ, পোড়া গন্ধ, একটা মিশ্রিত বিশ্রী গন্ধ একেবারে। আর এই পাশে একজন আছে, এই পাশে একজন আছে। আমি যে কত কষ্ট করে এনার্জিটা ফিল করেছি চিন্তা করতে পারবে না। তারপর আমি কোনো মতে ওখান থেকে উঠে এসে নিচে এসেছি। আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এই ছবিটাকে তোমরা সরিয়ে দাও এখান থেকে। তারপরে আমাদের যিনি সিনিয়র আছেন, আমি কথা বলি, শিবরাম শাস্ত্রী বাবু আছেন, যিনি স্বয়ং মণিকর্ণিকা ঘাটে যে ব্যক্তিরা হয়তো মারা যেতে চায়, ওখানে কাশিতেই মারা যাবেন এরকম স্থির করে, তো ওই আশ্রমটাতে উনি থাকেন, ঠিক আছে, উনি ওখানেই থাকেন। এবং 70 দিন থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং শেষ 10 দিনের মধ্যে যদি মারা না যান তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একদম 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 কারেক্ট। তো উনি ওখানে থাকেন, ট্রাস্টে টাকা আসে, ওরা ওখান থেকে করে, প্লাস ওই রুগীর বাড়ির লোকও থাকে, ঠিক আছে। এবং তারা মারা গেলে মণিকর্ণিকা ঘাটে শিবরাম শাস্ত্রীবাবু যাগযজ্ঞ করে তাদের আত্মার সদ্গতি করেন। তো আমি তখন ওনার সাথে যোগাযোগ করি যে আমি তো এরকম দেখিনি। উনি তখন বললেন যে ছবিটা মা তুমি আমাকে তুলে পাঠাও, ওটা হিন্দুস্তানি, তো ছবি পিকচার ভেজো, ছবিটা পাঠাও মা যদি সম্ভব হয়, কিন্তু আমাকে পাঠিয়ে তুমি ডিলিট করে দেবে বা টাইমার দিয়ে আমাকে পাঠাবে, আমি দেখে ডিলিট হয়ে যাবে নিজের থেকে। অদ্ভুতভাবে অরিত্র, আমি কতবার আমার বান্ধবীকে বলেছি ছবিটা তুলে পাঠা, ছবি ও তুলতেই পারছে না ক্যামেরায়। ও বলছে ছবি তুলছি, বাট গায়েব হয়ে যাচ্ছে, ছবিতে উঠছেই না। তো যাই হোক, এখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে তাহলে আমরা কি করব। তখন উনি আমাকে বললেন যে কোনো টাইপের যদি অজানা কোনো ইভিল এনার্জি, তার ছবি এরকম কিছু হয়, একটা কাজ আছে যেটা করা যেতে পারে। কোনো পাহাড়ি এলাকা যেখানে ঘন জঙ্গল, লোক সহজে যায় না, 22 ফুট গর্ত করে সেখানে পুঁতে দিতে হবে, ঠিক আছে। এবং আমরা সবাই জানি যে তোমার গুয়াহাটি, মায়ের আসামের গুয়াহাটি জানো তো, মায়ের অম্বাবচী চলাকালীন মা রজস্বলা হন, তার কাপড় পাওয়া যায়, সেই কাপড়টা ওই মূর্তির সাথে ওখানে পুঁতে দিতে হবে। আচ্ছা, তাহলে ও ওখানে লক হয়ে যাবে আর ওর এনার্জিও লক হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো ওনার কাছে সেই কাপড় টাপড় সব ছিল, তো উনি কলকাতায় আসার কথা। তো আমরা সবাই ঠিক করলাম তাহলে দারিংবাড়ি যাব। দারিংবাড়িতে শুনেছি এরম অনেক হন্টেড প্লেসেস আছে, অনেক এরম জঙ্গল আছে যেখানে কিন্তু আমরা চাইলে ইজিলি ওরম স্পট পেয়ে যাব। উনি বললেন বেশ খুব ভালো। তা আমি বললাম যে আপনি একটু আসুন না, কারণ আমি একা এভাবে। তো উনি বললেন কিচ্ছু হবে না, আমরা মন্ত্র দিয়ে সব করে দেব,
ম্যাডাম আপনিও আপনার ইয়ে করুন, আপনি যান, কিচ্ছু হবে না। আমরা বিশ্বাস করবে না, অরিত্র আমাদের টিকিট ফিকিট সব আরএসি ছিল, সব কনফার্ম হলো, সব হলো। হ্যাঁ, যেদিনকে আমরা যাব ছেলেটা সেদিন রাতেও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, ঠিক আছে। এবং ওর বাবা ওই যে কদিন ধরে দেখছে না কাঁচা মাংস খাচ্ছে ছেলে, অ্যাটেম্প্ট করছে, এই সব দেখে ওর বাবার বোধহয় একটা মানে মাইল্ড অ্যাট্যাক হয়ে গেছে, স্ট্রোক হয়েছে বা কিছু একটা হয়েছে। পরের দিন সকালে আমরা জানতে পারি কি, আমাদের ট্রেন ছিল কিন্তু ওই দিনই জানতে পারলাম কাকুর পুরো মানে একটা সাইড পুরো পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এবার ওই অবস্থায় কাকুকে রেখে আর সম্ভব ছিল না যাওয়া, আর ওদের বাড়ির একজন লোক না গেলে হবেও না। এবার মনে করো আমার বান্ধবী কিন্তু ওখানে তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা কিন্তু মাকে ছাড়া রয়েছে। ও বারবারই বলছে যত তাড়াতাড়ি শতবা সলভ করবে। এবার ওদেরই বাড়ির এত বাধা আসছে, কিছু করার ছিল না। তারপরে আমরা ঠিক করি যে তাহলে যে করেই হোক শিবরাম শাস্ত্রী বাবুর সাথে কথা বলি, এবং উনি বলেন যে তাহলে আসাম চলে যাও তোমরা। আসামে একটা খুব গোপন একটা মন্দির আছে, যেখানে গিয়ে অনেক ডাইনি, অনেক প্রেতাত্মা ওখানে বাঁধা থাকে। ওইখানে গিয়ে সেটা একটা পাহাড়ের টিলা মতো, তার পাদদেশে, একটা ছোট টিলা মতো তার পাদদেশে, ওখানে ছবিটাকে পুঁততে হবে, সঙ্গে মায়ের ওই কাপড়টা। আচ্ছা। তো আমরা বরং ওটাই চুজ করি, এবং সত্যি কথা বলবো মায়ের আশীর্বাদে এবার আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আমরা ওখানে যাই এবং গিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করি। এই কাজটা করার পরে আজও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে ওদের সব ঠিক আছে। ওকে। বাবা এখন ফিজিওথেরাপি চলছে, মোটামুটি ঠিক। ছেলেও এখন মোটামুটি ঠিক আছে, চাকরির ইন্টারভিউজ দিচ্ছে, কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি অনেক কমে গেছে। ঘরে আর কোনো অনেক কমে গেছে কি, আর সেই চেষ্টাই ও করে না। কাউন্সিলিং তবুও করানো হচ্ছে এখন। আমার বান্ধবী নিজের বাড়ি ফিরে গিয়েছে, এবং ঘরে যে একটা ওরকম একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল সেইটা সলভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অলদো এই দিন 15 আগে, মানে আমি পুরী গেছিলাম তোমাকে রিসেন্ট বললাম, তার দিন 10 আগে আমাকে ছেলেটি ফোন করে, দিদি আমি আমার ঘরে যে জায়গাটা সাদা মতো ছিল ওই জায়গাটাতে না আবার আমি দেখছি এরম কিরম আঁচড় মতো কাটা আছে, আমার আবার ভয় লাগছে, আবার কি এসব কিছু হচ্ছে। এবার দেখো অরিত্র, আমরা জানি যে ওখানে ওইভাবে 22 ফুট নিচে ওনাকে দিয়ে আসার পরে আর এরম কোনো কিছু হওয়া কিন্তু উচিতই না। তারপরেও যখন ওরম হয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিই ওই জায়গাটা আমরা খুঁড়ব, ওখানেই কেন হচ্ছে, আর কোথাও কিছু হচ্ছে না, ওই জায়গাটা। যখন ওই জায়গাটা খোঁড়া হয় তখন আমরা দেখি 1 ফুট 2 ফুট নিচেই একটা ছোট্ট বাচ্চার মাথা। হ্যাঁ হ্যাঁ, মানে খুলি ওখানে ছিল, ঠিক আছে। এবং হয়তো সেই বাচ্চাটার সোল ওখানে ট্র্যাপড ছিল। ওরা কোনো রকম কালা জাদু বা কোনো রকম সিদ্ধি এসব করার জন্য হয়তো এই ছোটো বাচ্চার খুলিটাকে ওখানে পুঁতে দিয়েছিল, এবং তার সোলটা ওখানে ট্র্যাপ হয়ে গেছে। সেই বাচ্চারা আর মুক্তি পাচ্ছিল না, এই বছর 3-4 বাচ্চা হবে। তখন ওটারও আমরা সদ্গতি করে দিই, এবং তারপর থেকে এখন আর কোনো সেরকম প্রবলেম হয়নি। কিন্তু যেটা হয়েছে আমার উপর একটা ইম্প্যাক্ট এসছে। আমি তখন থেকে বেশ অসুস্থ ছিলাম। লাস্ট আমি কামাখ্যাতেও মায়ের কাছে গিয়ে পুজো দিই, এবং জগন্নাথ দেবের কাছে গিয়ে পুজো দিয়েছি, না কোয়াইট ওকে, এখন আমি ঠিক আছি। এই ঘটনাটা থেকে না বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে আসছে, আর আমার কিছু বিষয়ে ভীষণ কনফিউজড লাগছে। ওরা যে ছবিটার পুজো করতো, হ্যাঁ, মানে এটা কি বাফোমেটের ছবি ছিল? হতে পারে। তুমি দেখেছো ছবিটা নিজের হাতে? হ্যাঁ, আমি তো দেখেছি। ওকে। ওই তো তোমাকে বললাম যে দুপাশে দুটো ইভিল সিম্বল ছিল, হুম। একটু লালচে টাইপের ছবি ছিল, মানে মনে হচ্ছে যে একটা মানুষের বডি, পা দুটো মাথাটা কি বেলুন। ছাগলের ছিল? মাথাটা ছাগলের, এবং হর্ন ছিল, জিভ ছিল, ঠিক আছে। মনে হচ্ছে রক্তে স্নান করানো একটা মূর্তি, ঠিক আছে, এইরকম টাইপের ছিল। খুব উইয়ার্ড লাগলো, কারণ বাফোমেটের ছবির পুজো করা হতো এবং তারই নিচে একটা 2-3 বছর মাথার হ্যাঁ, স্কাল বা মাথার খুলি সেটা পুঁতে রাখা আছে। এর পেছনে উদ্দেশ্যটা কি আমি সত্যি বুঝতে পারলাম না। দেখো উদ্দেশ্য হতে পারে আমাদের তন্ত্র সাধনা একটা রীতি আছে,
যে মৃতদেহের উপরে বসে সাধনা করে। হুম আসলে কেন করে? এনার্জি যে করেই হোক, যখন তুমি অনেকগুলো নেগেটিভ জিনিস এক জায়গায় আনবে, তখন সেখান থেকে নেগেটিভ এনার্জি গ্যাদার হবে বা গেইন করবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হুম ওরা সেই বাচ্চাটাকে হয়তো আজ্ঞাকারী একটা সোলে পরিণত করতে চেয়েছিল। স্যাটার্নের সঙ্গে আমাদের ভারতীয় কিছু কালচারকে মেলাতে চেয়েছিল। এটাতে একটা ওয়েয়ার্ড ব্যাপার হয়ে যায়। পরে আমরা জানতে পারি যে এই যে মেয়েটি, বাচ্চা মেয়ে, একটা বললাম না যে ছোট মেয়েটা, হুম ওখান থেকে ওই একমাত্র রিলিজড হয়েছিল, ওই মেয়েটার থেকেই পরবর্তীকালে আমার বান্ধবী জানতে পেরেছে যে আসলে ওই মেয়েটি, ওই যে যে একটা ছেলে ছিল, দুটো মহিলা বললাম না, ছেলেটা ওর জামাইবাবু না, ছেলেটা ওর স্বামীই ছিল। অর্থাৎ ওই ভদ্রলোক দুজন মেয়েকেই বিয়ে করেছিল, আর এই নিয়ে ওদের মধ্যে ভীষণ অশান্তি হতো। যখন ওকে চার্জ করা হয় তখনও বলে যে ওই ছবিটা আমার দিদি এনেছিল কোনো বাঞ্জারাদের একটা জায়গা থেকে। ওরা বারবার বলেছিল এটা ঘরে নিয়ে যাওয়ার নয়, তো 1 পয়সাও নেয়নি ছবিটার জন্য। ও দিদি এই ছবিটা নিয়ে এসেছিলো বাড়িতে এবং বলেছিল যে এই এই জিনিস দিয়ে যদি একে তুষ্ট করা যায়, তুমি যা চাইবে তুমি তাই পাবে, সেটা শক্তি হোক, সেটা মুক্তি হোক, হোয়াট এভার। আমার মনে হয় এই ছোট বোনটাকে ওদের স্বামী স্ত্রীর জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য উনি কিছু ক্রিয়া করতে চেয়েছিলেন। হিতে বিপরীত হয়। তাহলে নকল নোট ছাপানোর এই গিমিকটা এটা কেন? হয়তো দেখো, সব ব্যাপার তো ভেতরের আমরা জানি না। হুম ওদের উদ্দেশ্য কী ছিল, এটা ওদের কাজ ছিল। কিন্তু মানুষের একটা কি হয়, কাজ কাজের জায়গায়, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন বা স্বামী স্ত্রীর মধ্যে মিল ঝগড়া, এটা আলাদা ব্যাপার, কমপ্লিটলি ডিফারেন্ট। ওরা তো নকল নোটে ছাপানোর যে বিজনেসটার সাথে যুক্ত ছিল, তো নিশ্চয়ই ভালোই ইনকাম করছিল। আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে যে টাকা পয়সার জন্য এরা এটা করেছে। যে লোক ওইরকম একটা জায়গার জন্য 20,000 টাকা দিতে পারে, সে তো গরিব নয়, তার টাকা পয়সা এনাফ আছে। কিন্তু তাদের স্বামী স্ত্রীর মাঝখানে আরও একজন চলে এসছে, ভদ্রমহিলা সেটা মঞ্জুর ছিল না। ওকে তো মেবি ওর প্ল্যান ছিল ওর বোনকে সরিয়ে দেওয়া, সেটা মেরে ফেলেই হোক, ওকে। সেই জন্য পুজোটা হয়তো করছিল। কিন্তু এক্ষেত্রে যে তোমার বান্ধবীর যে মা যিনি আত্মহত্যা করলেন, তুমি বলছো তিনি পজেসড হয়ে আত্মহত্যা করেছিলেন? হ্যাঁ, এটাই আমাদের ধারণা আপাতত, কেন ওনার সাথে তো আর কোনোভাবে কানেক্ট করার রাস্তা এই মুহূর্তে নেই। এবার দেখো, যেহেতু যাকে আমরা কথা জিজ্ঞেস করতে পারতাম তিনি এই মুহূর্তে জেলে, তো সেই মহিলাকে জানলে হয়তো ওই বোনটাকে মারার জন্য কোনো কিছু করেছিল, এবং এই ধরনের ওয়েয়ার্ড কোনো এন্টিটির পুজো করলে তারা চায়, তাদের পুজোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা কোথাও গিয়ে যদি ক্র্যাক করে, সেটা কোথাও গিয়ে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু যার ভিটেতে করা হচ্ছে তার জন্য সমূহ বিপদ এসে যায়, যেটা এদের ক্ষেত্রে হয়েছিল। একজন লেডির মৃত্যু দরকার ছিল, ওর মা সেই সময় ওদের বাড়িতে একজন লেডি ছিল, তো সেটাও নিয়েছে। আর এই যে ছেলেটার বারবার করে হত্যার যে চেষ্টা করা, হ্যাঁ, ঠিক আছে, ইনফ্যাক্ট কাঁচা মাংসও খেয়েছিল ছেলেটা, একদম। ইনফ্যাক্ট সেই জায়গাতেই বসে যেখানে ওই বাচ্চার খুঁড়িটা পোতা ছিল। Yes. ওকে, তো এই ছেলেটা তাহলে পার্শিয়ালি পজেসড কেন হচ্ছিল? আমি পার্শিয়ালি এই কারণেই বললাম কারণ ও Full যখন possessed কাউন্সেলিং হচ্ছিল হ্যাঁ, তখনও হ্যাঁ। নর্মাল ছিল। একদম একদম একদম। দেখো, সেটা হতে পারে যে হয়তো নেক্সট টার্গেট ছেলেটাই ছিল, কেন কোনো এন্টিটি যখন কোনো জায়গায় থাকে তার কিন্তু একটা চাহিদা থাকে কি, যে এই জায়গাটা আমারই হবে পার্টিকুলারলি, বা এরাও কিন্তু দলভারী করতে চায় যে একে মেরে ফেলে আমার দলে নিয়ে নিই। হয়তো এরম কোনো ডিজায়ার ছিল যার জন্য ছেলেটাকে মেরে তারা নিজেদের দলে টানতে চেয়েছিল। আসলে এন্টিটি কি করে, মানুষকে প্রভোগ করে উইদাউট এনি রিজন। তারা হ্যাপি হয়ে যায় যদি দেখে যে তার কারণে কেউ মারা যাচ্ছে বা কোনো প্রাণী কষ্ট পাচ্ছে, তারা হ্যাপি হয়, তারা খুশি হয়। বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই পুরোপুরি ইনফ্লুয়েন্সটা চলেছে ওই ডেমনিক এনার্জির থ্রুতে। অ্যাবসলিউটলি, Because, দেখো সেটা তো অবশ্যই। কারণ এটা আমি যতদূর জেনেছি যে কোনো ডেমনিক এনার্জির যদি উপাসনা বা আরাধনা করা হয় বা পুজো করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তারা তো স্যাক্রিফাইস নেয়, যেটা তুমি বললে। 2,
ওই জায়গায় যদি কারোর অস্বাভাবিক মৃত্যু হয়, সেই সোল বা সেই অতৃপ্ত যে প্রেতাত্মা, সে কিন্তু প্রেতজনিতেও যায় না, সে না। চলে যায় এই ডেমনিক এনার্জির আন্ডারে। একদম একদম ঠিক আছে, মানে কাইন্ড অফ কিডন্যাপড হয়ে যায় তারা। একদম এটা আমি আমার এক পডকাস্টেই আমার একজন গেস্ট আমাকে এটা জানিয়েছেন, হ্যাঁ যে তারা ট্র্যাপড হয়ে যায়, আর সেই কারণেই হয়তো আরো বেশি প্রভোক্ট হচ্ছিল। কেন ওরা চায় ওদের কমিউনিটি বাড়াতে, মানুষদের মতো ওদেরও কমিউনিটি থাকে। এখন এটা শুনে অনেকেই হয়তো অদ্ভুত মনে করবে, বাট দিস ইজ ট্রু, এটাই সত্যি, কিছু বলার নেই, তারা দলভারী করতে চায়। এটাই কি একমাত্র কারণ যে ওদের মা বারবার করে স্বপ্নটা দিচ্ছিল যে একদম। আমাকে মুক্তি দে? ওর মা ট্র্যাপ ছিল, এটাই আমারও মনে হয়। এবং যে আত্মারা, সত্যি কথা বলতে একটা কথা তোমাকে বলছি, সারা জীবন যারা খুব সাত্ত্বিকভাবে কাটিয়েছেন, তারা যদি শয়তানের বশে গিয়ে হট করে আত্মহত্যা করে, তারা কিন্তু সেই সিচুয়েশনটার সাথে মানিয়ে নিতে পারেন না, এক্স্যাক্টলি। যথেষ্ট কষ্ট হয়। তো সেই জন্য উনি বারবার বারবার করে মুক্তি চেয়েছিলেন। এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার। আমাকে একটা কথা বলো দিদি, এই যে ধরো বিভিন্ন ধরনের যে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, হুম পুজো আর্চা, হুম সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, নেগেটিভ। এগুলোর ক্ষেত্রে সর্ষের ইউজটা কেন হয়? দেখো, প্রথমত সর্ষের দানা বলো বা সর্ষের তেল বলো, এগুলো কিন্তু প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। ওকে। যেমন ধরো তুমি মা লক্ষ্মীর পুজো করছো বা মা দুর্গার পুজো করছো, সেখানেও সর্ষের ইউজ হয়। বা তুমি বজরংবলীজির পুজো করছো, দেখবে সারা ঘরে সর্ষে ছড়িয়ে দেয়। কেন বলো তো? প্রোটেকশনের জন্য, শত্রু দমন, প্রোটেকশন। এখানে আরও একটা কথা আমি বলে রাখতে চাই, যদি চাঁদির যে রূপোর পাত্রর মধ্যে তুমি একটু লবণ দিয়ে আর একটু ওই সর্ষে দিয়ে জ্বালিয়ে দাও, তো মা লক্ষ্মী প্রসন্ন হয়। এই অর্থেও অনেকে সর্ষের ইউজ করে। আর বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে বা জাদুবিদ্যা, হোয়াট এভার ইট ইজ, তন্ত্র সাধনা, সেখানে কালো বা হলুদ সর্ষে, এটা এই কারণে ইউজ হয় যে যে সাধক আসলে ওই ক্রিয়াটা করছে সেজন্য সুরক্ষিত থাকে নেগেটিভ এন্টিটিদের দ্বারা, মানে নেগেটিভ এন্টিটিদের থেকে তার যাতে কোনো ক্ষতি না হয়, বেসিক্যালি সুরক্ষার জন্য, আর কিছু না। না জেনে বা অযাচিতভাবে কোনো অচেনা অজানা মূর্তির পুজো করা কতটা ভয়ঙ্কর? এই যে পুরো আমাদের আজকের আলোচনাটাই তো বিশাল ভয়ঙ্কর, এটা তো তার একটা বড় উত্তর। আমি যতদূর জানি যে যতক্ষণ না মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই মূর্তিটা একটা খেলনা জাস্ট। বাট এক্ষেত্রে পুজো করা হতো কিন্তু একটা ছবির, বাট আই থিঙ্ক সেখানে অনেক রিচুয়াল মেনটেন করা হতো, যার ফলেও ইনভোক করা পসিবল। বাট আমি এটা জানতে চাইছি যে আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন জায়গা থেকে জাস্ট শুধুমাত্র দেখতে ভালো লাগছে বলে এমন কিছু মূর্তি তুলে নিয়ে চলে আসেন, এনে ঠাকুর ঘরে রেখে দেন, বা তা সেটার পুজো করা শুরু করে দেয়। হয়তো সেটা ভুল পদ্ধতিতে পুজো করছো। যেমন আমি যদি খুব ভুল না করি, আমাদের দশমহাবিদ্যায় একজন দেবী আছেন, দেবী মাতঙ্গী। ওকে, ওনাকে যে ভোগটা দেওয়া হয় সেটা হচ্ছে উচ্ছিষ্ট খাবার, তো ওটাই ওনার পছন্দ এবং ওটাই ওনার ভোগ প্রসাদ। তো ওটা বাদ দিয়ে যদি আজকে কেউ নর্মালি সাত্ত্বিকভাবে তার পুজো করতে যায়, তো অটোমেটিক্যালি সেই দেবী ক্রুদ্ধ হবে, স্বাভাবিক ব্যাপার। তো কর্ণপিশাচিনীর ঘটনায় দেখো, দেবী কর্ণপিশাচিনী যিনি আছেন, তাকে পুজো করতে গেলে সাধককে মল মূত্র গায়ে মেখে বসে পুজো করতে হয়, মাকে উচ্ছিষ্ট ভোগ দিতে হয়। তুমি যদি এখন তাকে ধূপ দিয়ে মালা দিয়ে শুদ্ধ বসনে বসিয়ে পুজো করো, সে উনি তো নেবেন না, সাড়াই দেবে না, সাড়া তো দেবে না, ছেড়ে দাও, রেগে যাবেন, ক্রুদ্ধ হবেন। কারণ মনে রাখতে হবে, এটাকে পজিটিভ এনার্জি তো নয়, সহজেই ক্রুদ্ধ হয়ে যান এবং অনেক সময় সাধককে মেরেও ফেলেন। এক্স্যাক্টলি, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই ধরনের পুজো, মানে কেউ ধরো অচেনা অজানা মূর্তি নিয়ে এসেছে এবং ভুল পদক্ষেপ বলাটা ভুল, যে ভুল ত্রুটি হলো কোনো কারণে তার পুজো আর্চার নিয়মের মধ্যে, সেই ক্ষেত্রে কি যিনি কাজটা করছেন তার মৃত্যুও ঘটতে পারে? হ্যাঁ, অবশ্যই ঘটতে পারে। কেন ঘটতে পারে? দেখো, এমন কিছু মূর্তি আছে যাদেরকে ইনভোক করতে গেলে সেক্ষেত্রে সাধকের আঙুল কেটে রক্ত দিতে হয় বা নিজের কিছু ব্লাড
সেখানে দিতে হয়। আচ্ছা। তো এটা একটা গোপন কথা যেটা আমি বলতে চাই, যখন ওনারা ব্লাড অর্পণ করে, এরকম তো অনেক টিভি শো হতেও তোমরা দেখেছো, দেখে থাকবে, যে নিজের হাত কেটে দেবীকে রক্ত দিচ্ছে। কিন্তু কেন? সাধকেরই কেন? এটা হচ্ছে তার সাথে ব্লাড কানেকশন হয়ে গেল। আচ্ছা। সাধক নিজের নাম গোত্র সহ দেবীকে নিজের রক্ত পান করালেন। এইবার ব্লাডের সম্পর্ক, দেবী কিন্তু রক্ত খেয়েই সন্তুষ্ট হবেন, আর অসন্তুষ্ট হলে রক্তাক্তভাবেই নিজের অসন্তোষ মেটাবেন। সেই জন্য যেহেতু পার্টিকুলার ওই সাধকের নাম গোত্র দিয়ে করা হয়, তাকে মেরেও ফেলতে পারেন যদি সাধনায় ত্রুটি হয়, এটাও হতে পারে, তাই না? But আমার আজকের ঘটনা থেকেও একটা কোয়েশ্চেন বারবার মাথায় আসছে, সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জি, প্রেতাত্মা, অতৃপ্ত প্রেতাত্মা হতে পারে, বা যাই হোক, এদের ম্যানিপুলেশনটা ঠিক কিভাবে হয় যে এরা একটা মানুষকে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করতে পারে? হ্যাঁ, কেন? দেখো, এদের প্রথম কাজই হচ্ছে তোমাকে সাইকোলজিক্যালি এত দুর্বল করে দেবে, পুরো তোমার মাইন্ডটাকে ক্যাপচার করবে। বাট তোমার কি মনে হয় না যে একজন দুর্বল মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না? কারণ আত্মহত্যা করার জন্য একদম বিশাল ঠিক। গাটস চাই। নিশ্চয়ই কোনো মানুষ, ওই যে আমি বলছিলাম যে আমার বান্ধবীর ভাই নিজেকে ছুঁচ ফোটাচ্ছিল, হুম, কিন্তু যখন তাকে বলা হয়েছে পরে হাতে প্রচণ্ড ব্যথা, বলছে আমি তো করিনি, হুম। আমার তো মনে নেই। দেখো, সুস্থ মস্তিষ্কের মানুষ বা যে সত্যি কথা বলতে একদম পারফেক্ট রয়েছে, সে কোনো দিন আত্মহত্যা করতে পারে বলে আমার মনেই হয় না। এরা ম্যানিপুলেট করে কি করে? করে, ম্যানিপুলেট করে। যেমন হিপনোটিজম হয় না, তুমি শুনে থাকবে, বশীকরণ মন্ত্র, চোখের দিকে তাকিয়ে বশ করা, এসব শোনা যায় না? সেগুলো তো তান্ত্রিকদের কাজ, আমি তো প্রেতাত্মার কথা বলছি। প্রেতাত্মা কেন পারবে না? তাদের কাছেও তো অনেক পাওয়ার থাকে। আসলে একটা, যখন তুমি বশীকরণ করছো, তন্ত্র সাধনা করছো, সেখানে তোমাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে, নাম করে, অমুক করে তমুক করে হুম, এগুলো করতে হয়। হুম, আর এন্টিটিরা এই যে টেলিকাইনাসিস করে, অর্থাৎ এন্টিটিকে এসে কি হাত দিয়ে একটা জিনিস ফেলতে হয়? কিন্তু যেখানে নেগেটিভ এন্টিটি থাকে, তুমি দেখবে জিনিস অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে। ওটা তো পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি। হ্যাঁ, বাল্ব ফ্লিকার করছে, হুম। কি করে হয়? দেখো, বাল্ব ফ্লিকারের কথা যদি তুমি বলো, সেক্ষেত্রে আমরা এটা শুনেছি বিভিন্ন স্টাডির ক্ষেত্রে, বিভিন্ন রিসার্চ আর্টিকেলেও আমরা পড়েছি যে যদি কোনো এনার্জি কোনো জায়গায় নিজেকে এক্সট্রিম লেভেলে ম্যানিফেস্ট করতে শুরু করে, সে আদার্স মানে ম্যাগনেটিক ফিল্ড বা আদার্স ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করে, একদম। এবং সেখানে যদি কোনো রকম কী বলবো ইলেকট্রনিক্স জিনিস থাকে, বা যেই এমন কোনো জিনিস যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে জেনারেট করছে, যেমন হ্যাঁ, লাইট একদম, হতে পারে, একদম। বা টেকনিক্যাল জিনিসপত্র হতে পারে, বা ইলেকট্রনিক্স গ্যাজেটস হতে পারে, তো সেগুলো তখন ম্যালফাংশন করা শুরু করে। একদম, রাইট। একদম। আর লাইটের ফ্লিকারিংটাও সেই কারণেই, কারণ এনার্জিটাকে নেওয়ার চেষ্টা করছে, হুম, হুম। সেই ম্যাগনেটোফিল্ডটা মানে কি বলবো ম্যাগনেটিক ফিল্ডটা যেটা জেনারেট করছে সেটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করছে। অর্থাৎ একটা উচ্চ চৌম্বকীয় শক্তি একদম। এদের থাকে, হুম, হুম, হুম। এবং সেই উচ্চ চৌম্বকীয় শক্তিটা এতটা বেড়ে যায় যে একটা বাল্বকে কাটিয়েও দিতে পারে। হুম, আর এটা কখনো কখনো একজন প্রেতাত্মা জেনে বুঝে করে, তোমাকে তার এক্সিস্টেন্স বোঝানোর জন্য করে থাকে। আর এখানে তুমি বলছো যে ব্রেন কিভাবে অকুপাই করে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এরা থট পড়তে পারে, আচ্ছা। মানুষের থট পড়ে, ঠিক আছে? এবং ধীরে 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 স্বপ্ন বা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে দিয়ে নেগেটিভ থট অল্প অল্প করে ব্রেনের মধ্যে পুশ করতে থাকে। ওকে। এবং যখন একটা ব্যক্তি, ওই যে আমি কেন বললাম হিপনোটাইজের কথাটা, যখন ধীরে 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 ওই নেগেটিভ থটটা হাবি হতে থাকে, এবং তার সাথে ব্যক্তিটা যদি এইরকম ব্যক্তি হয় যে সে কোনো রকম আধ্যাত্মিক জগতের সাথে বিন্দুমাত্রও যুক্ত নয়, সে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তোমার হাইজিন মেনটেন করে না, হুম, বা হয়তো সে ভীষণ নেগেটিভ কোনো জিনিসপত্রের সাথে যুক্ত, সেক্ষেত্রে আরও ইজিলি তাকে কিন্তু নেগেটিভ জিনিস দিয়ে প্রভোগ করা যায়। এবং এইরকম অল্প 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 করতে 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 যখন পুরোপুরি তার মাইন্ডকে ক্যাপচার করে নেয়, তখন তাদেরকে দিয়ে সব কিছু তারা করাতে পারে। আর অদ্ভুতভাবে তুমি এসব ক্ষেত্রে দেখবে যার সঙ্গে এগুলো হচ্ছে,
সে কিন্তু পুরোপুরি নিজের সাথে যা হচ্ছে সেগুলো খুলে বলতেও পারে না সকলকে, খালি এটা বলে আমার মনে হয় আমি মরে যাই। এক্ষেত্রেও কিন্তু ছেলেটি বলেছিল আমার কানে কেউ ফিসফিস করে বলছে তুই মরে যা। তো এরম কথা তো সবাই বলে, কিন্তু ওই কথাটাই কেন ও শুনছিল? হুম এটাই ম্যানিপুলেশন, এটাই সেই আত্মার কাজ। শুভবুদ্ধি যেমন ঈশ্বর দেন, তাই আমরা ভালো কাজ করি, খারাপ বুদ্ধি আত্মা দেয়, ফলে আমরা খারাপ কাজ করি। আমাকে একটা কথা বলো, এই যে স্পিরিটরা যদি কাউকে ম্যানিপুলেট করতে চায়, আমরা একটা জিনিস জানি যে ইউনিভার্স অলওয়েজ এই নেগেটিভ এন্টিটি বা এই স্পিরিট হোক বা এনার্জি এদেরকে আমাদের লাইফে ইন্টারফেয়ার করার জন্য অ্যালাউ করে না। না হলে আমাদের আশেপাশে প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর মানুষের অপঘাতে মৃত্যু হচ্ছে, মানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও না কোথাও মেট্রো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর 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 এরকম ঘটনা ঘটছে, কেউ আগুনে পুড়ে মারা যাচ্ছে। তো আমাদের চারপাশে প্রচুর অতৃপ্ত আত্মারা রয়েছে, তো তারা চাইলে আমাদের লাইফকে অ্যাফেক্টেড করতেই পারতো, বাট সবসময় ইউনিভার্স সেটা অ্যালাউ করে না। ওকে, আমাকে একটা জিনিস বলো যে এই স্পিরিট হোক বা নেগেটিভ এনার্জি হোক, এরা সেই সুযোগটা কখন পায় কোনো মানুষের লাইফে ইন্টারফেয়ার করার জন্য বা কোনো একটা সুস্থ সবল মানুষকে পুরোপুরি ম্যানিপুলেট করার জন্য? অ্যাবসলিউটলি, ভেরি গুড কোয়েশ্চেন। তো এক্ষেত্রে আমি একটু বলতে চাই, দুভাবে তারা সুযোগ পেয়ে থাকে। দেখো, ঈশ্বর অ্যালাউ করেন না, এটা আমি একটু কারেকশন করব। ঈশ্বর বরং আমাদেরকে ভালো থাকার মতো একটা অরা দেন, প্রোটেকশন শিল্ড তৈরি করে দেন, যেটাকে প্রোটেক্টেড রাখার দায়িত্ব বা সুন্দর করে আরও ভালো করে গড়ে শক্তিশালী করার দায়িত্বটা কিন্তু আমাদের। আজকে তুমি তোমার বাড়ির সামনে একটি পাহারাদার বসাবে কি না, তুমি কতটা সিকিউরিটির মধ্যে রাখবে তোমার ফ্যামিলিকে, এটা তো তোমার ব্যাপার না। ঈশ্বর তো ফ্রি উইল দিয়েছেন। আমরা যখনই পজিটিভ ক্রিয়াকর্ম করি, ঐশ্বরিক ক্রিয়াকর্ম করি, শুদ্ধ চেতনা শুদ্ধ মন নিয়ে থাকি, সবসময় ভালো কথার মধ্যে থাকি, আমাদের অরা তত সুন্দর হয়, তত এক্সপ্যান্ড করে, তত মজবুত হয়। তখন সহজে কোনো এন্টিটি প্রবেশ করতে পারে না। যেমন তুমি বসে আছো, তোমার পাশে একটা নেগেটিভ জিনিস থাকতে পারবে না যদি তোমার অরা স্ট্রং হয়। পজিটিভ জিনিসই তোমার পাশেই থাকবে। ওকে, ঠিক সেই রকমভাবে যদি তুমি সবসময় নেগেটিভ জিনিস নিয়েই কাজ করছো, তুমি সবসময় নেগেটিভ জিনিস, এত ভূতের ফিল্ম তৈরি হয়। আমি দেখেছি যে অনেকে এরা বলেছে যে আমরা ভূতের সিনেমা করছিলাম, শুটিংয়ে অনেক উল্টোপাল্টা ভৌতিক কাজকর্ম হয়েছে। এটা পাবলিসিটির জন্য হতেও পারে, কিন্তু এটা কিন্তু একটা সত্যিও, যে যেখানে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিংই আমি করছি, আত্মাকে নিয়েই কাজ করছি, আত্মার ব্যাপারেই ভাবছি, ভয়ঙ্কর জিনিসের ছবি দেখছি, তার মানে কি আমি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছি। এটা একটা রিজন। আর একটা হয় কি, যে যদি পাস্ট লাইফ কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে এটা বরং এটা ইজি হয়ে যায়, কারণ কার্মিক ইস্যু চলে আসে তখন ইজিলি কিন্তু ওকে ও নিয়ে নিতে পারে। আর একটা জিনিস হয়, অনেকে এর আগেরবার পডকাস্টে বলেছিল যে অরার মধ্যে আবার ছোটো ছোটো ছেদ থাকে নাকি, অরা আবার ক্র্যাক হয় নাকি। আমি বলছি ইয়েস, 100% হয়। আমি এখানে বসে বলছি, কারণ আমি একজন অরা রিডার, আমি এইসব নিয়েই পড়াশোনা করেছি, এইসব নিয়ে অনেক কেস আমরা করছি। যখন একটা মানুষ ভীষণ রকম যদি অরা থাকে, তাহলে ওরা কেন ব্রেক হতে পারে না? কোনো প্রেতাত্মার ক্ষমতাই নেই যে তোমার প্রোটেকশন শিল্ড যতক্ষণ না ভাঙছে সে তোমার মধ্যে প্রবেশ করবে। এক্স্যাক্টলি। তো যখন একটা ব্যক্তি ইমোশনালি ভীষণ রকমভাবে ভেঙে পড়ে কোনো কারণে, ধরো উচ্চ রাগ হয়ে গেল তার, প্রচণ্ড কান্নাকাটি করছে সে, তখন একমাত্র তার অরা ক্র্যাক হতে থাকে। আর এই এন্টিটিটা সেই রকম একটা সুযোগের অপেক্ষায় থাকে। আনহেলদি লাইফস্টাইলও তো এর পেছনে একটা বড় কারণ। অ্যালকোহল সবসময় কনজিউম করছে, বা ধরো যেখানে সেখানে চলে যাচ্ছে। এখন দেখো আমি একটা কথা বলছি, জানি না কীভাবে কে নেবে। অনেককে আমি দেখেছি যেখানে সেখানে টয়লেট করে তো কোনো একটা রাস্তার ধারে কোনো একজন জেন্টস একটা গাছের নিচে গিয়ে টয়লেট করলেন। এটা কি সে ভেবে দেখেছে কখনো যে ভাগাড়ে গিয়ে তিনি টয়লেটটা করছেন, ওই গাছের উপরেই একটা এন্টিটি থাকতে পারে, আশেপাশে থাকতে পারে। প্লাস যারা ড্রিঙ্ক করা লোকজনদেরও এরা বেশি ধরে,
কারণ তারা তো নিজের জ্ঞানে থাকে না, ওরা অলরেডি ব্রেক হয়ে থাকে, এদের ইমোশনালি ইমব্যালেন্স, তো তাদেরকেও অ্যাটাক আগে করে, ফেলে দেয়। যারা যেভাবে হয় পড়ে যায়, তারপরেই দেখা যায় যে ওরকম, তারপর থেকে এমন একটা রোগ হয়ে গেল কোনো রিপোর্টই থাকে না। বাট একটা জিনিস তো ঠিক, যে যখন কোনো স্পিরিট বা কোনো এন্টিটি আমাদেরকে ক্যাপচার করতে চায় বা আমাদেরকে পজেসড করতে চায়, তারা কিন্তু আমাদের থেকে অ্যাক্সেস নেয় বা তারা কিন্তু আমাদের থেকে পারমিশন নেয়, ডেফিনেটলি। আর কনসিয়াসলি হোক নেয়। বা সাবকনসিয়াসলি হোক আমরা একদম, সেই একদম, পারমিশনটা দিয়ে একদম। থাকি। ঠিক কথা। তোমাকে ঘুমের মধ্যে সে প্রভোগ করবে, হুম, সে জিজ্ঞেস করবে, সে ঘুমের মধ্যে পারমিশন চাইবে বা তোমাকে ডাকবে কোনো এরিয়া ক্রস করার জন্য। তুমি যদি সেটা ক্রস করো, বা একটা এমন স্বপ্ন দেখাবে যে সে তোমার বান্ধবী হয়ে বলছে আমি কি তোর ঘরে আসবো রে, হুম। তখন যদি তুমি বলে দাও হ্যাঁ, মুশকিল হয়ে গেল। তো এইভাবে পারমিশন তো নেয়। আমাকে একটা কথা বলো, তুমি এই ঘটনাটার মধ্যে বললে যে যখন তুমি ফার্স্ট ওর বার্থ চার্ট চেক করছিলে, সেখানে তুমি আইডেন্টিফাই করো যে ওই চার্টের মধ্যে ওর এবং ওর মায়ের অপঘাতে মৃত্যু ইন্ডিকেট করছে, একদম। রাইট? হুম, তো আমরা এটাও খুব ভালো করে জানি যে আমাদের এই জন্মের যে বার্থ চার্ট হুম, বা হুম। এই লাইফের যে বার্থ চার্ট, হ্যাঁ। সেটা কোথাও না কোথাও আমাদের পাস্ট লাইফ কার্মার একটা রেজাল্ট। হতেই পারে, ওকে, একদম। তো সেই ক্ষেত্রে কি এই জীবনে কারোর অপঘাতে মৃত্যু, সেটা অ্যাক্সিডেন্টাল হোক, সুইসাইড, এনিথিং, সেটা কি পূর্বজন্মের সাথে কানেক্টেড? হ্যাঁ, হতেই তো পারে, কেন হতে পারে না? দেখো কিভাবে পসিবল আমি বলছি। একবার আমরা একটা কেস করেছিলাম, একজন ব্যক্তি হঠাৎ করেই গিয়ে ট্রাকের সামনে ঝাঁপ দেয়, কোনো কারণ নেই, ট্রাকের সামনে ঝাঁপ দেয় এবং সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে সে কিন্তু মারা যায়। আমরা যখন তার মেয়ে খুব করে জিজ্ঞেস করছে যে কেন ম্যাডাম এটা কেন হলো, কী কারণে হলো, আমরা যখন মেডিয়ানশিপ করি তখন যে ভদ্রলোকটি ট্রাকের সামনে হঠাৎ করে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন, তিনি নিজে এই স্বীকারোক্তি, মানে তার সোল এই স্বীকারোক্তি দিয়েছেন। অটো রাইটিং বলো, মিডিয়ানশিপ বলো, এগুলো থেকে জানা যায়। কিন্তু তিনি বলেছেন যে যে ট্রাক ড্রাইভারটি ছিল তিনি কিন্তু গেল জন্মে তারই হাতে মারা গেছিল, একটা কুকুর জনিতে ছিল তখন, আচ্ছা, এবং ওকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু তবুও এই হয়তো ড্রিঙ্ক করেছিল, এই জন্মে যিনি আর কি সুইসাইড করলেন, ওর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। সেই ডগিটা এই জন্মে জানি না কিভাবে মনুষ্য জন্ম পায়, এবং ওর গাড়ির সামনে এই ভদ্রলোক কিন্তু পড়ে সুইসাইড করে। ঠিক আছে। রিসেন্টলি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে হলদিয়াতে। হুম, একজন ট্রাক ড্রাইভার ড্রাঙ্কড অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি একসাথে 4 জনকে পিষে দিয়ে মেরে চলে যান। দিয়েছে। হুম। ঠিক আছে, তো তোমার কথাটা বলার সাথে সাথে আমার মাথায় ওটাই এলো যে জানি না ট্রাক ড্রাইভারের সাথে আবার পরে কি লেখা রয়েছে। হবে হয়তো। দেখো কর্মা যখন তুমি করছো সে তো ফল প্রসব করবেই। হুম, ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল, প্রারব্ধ বাবা, এ তো নিতেই আচ্ছা, হবে। সেক্ষেত্রে কি এই যে প্রেত বাধা বা কেউ যে পজেসড হবে বা কোনো নেগেটিভ এনার্জির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তার লাইফ একদম পুরো স্পয়েলড হয়ে যাবে, হুম, এটার সাথেও কি পূর্বজন্মের কোনো কারণ জড়িত থাকতে পারে? দেখো সব সময় যে পাস্ট লাইফের কারণ থাকে এটা বলাটা ভুল, তবে কিছু কিছু ক্ষেত্রে তো থাকেই। হুম, আমি পুরোটা একেবারে অস্বীকার করব না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। আবার কিছু কিছু পাস্ট লাইফের ইস্যু থাকেও না, আত্মারা নিজেরা খুব বিরক্ত হলে বা নিজেদের বলে না যে নিজের কমিউনিটিকে স্ট্রং করার জন্য করে থাকে। সবসময় পাস্ট লাইফ ইস্যু থাকে না। ওকে, আমাকে একটা কথা বলো, সাপোজ আজকে আমি এই বাড়িতে বসে আছি, হুম, ওকে, তো আমারই ডাইমেনশন ছেড়ে আরও একটা অন্য দুনিয়া রয়েছে যেটাকে আমরা দেখতে পারি না, রাইট? বাট কখনো কখনো সেই পোর্টাল ব্রেক করে অনেক এনার্জি এন্টিটি, অনেক অশরীরী আমাদের ডাইমেনশনে চলে আসে এবং আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে বা করে। অ্যাফেক্টেড করে, হ্যাঁ, অ্যাফেক্ট করে। তো আমাদের চারপাশে কোনো প্রেতাত্মা বা অশরীরী এদের উপস্থিতি আমরা বুঝবো কী করে? সবার আগে তো যদি তারা তোমাদের লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, সবার আগে এটা হবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে মনের যে সন্তোষ সেটা দূর হবে, ঝগড়াঝাটি বেড়ে যাবে। যে ব্যক্তিটাকে বেসিক্যালি ওরা পজেস্ট করতে চাইছে তাকে সবার থেকে ছেঁটে দেবে আর কি, মানে Detach করিয়ে দেবে। ডিট্যাচড করিয়ে দেবে, হুম, একা হয়ে যাবে সে। তাকে চারিদিক থেকে এত অশান্তি হবে, ফাইন্যান্সিয়াল লস হবে, হ্যাঁ, টাকা পয়সার লস হয়ে যাবে, শারীরিক অনেক রোগ দেখা দিতে পারে, হঠাৎ সাডেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ফ্যামিলিতে ঝগড়া দ্বন্দ্ব,
শান্তি তুমি দেখবে না। হঠাৎ করে ঘরদোর প্রচুর নোংরা হতে পারে, হুম ধীরে ধীরে পরিষ্কার করার মেন্টালিটি চলে যাবে, এবং দেখবে ধীরে ধীরে ভূতের বই দেখবো বা এই ধরনের চিন্তাধারা। তো আমার ছোটবেলা থেকেই রয়েছে। তো এটা হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু ওরা বুঝতে পারবে তখন যে। আর হ্যাঁ, আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং খুব সুন্দর তুলসী গাছ, সে যদি হঠাৎ করে মারা যায়, তাহলে কিন্তু এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে কোনো একটা নেগেটিভ এন্টিটির পদার্পণ ঘটেছে সেই বাড়িতে। সেই অর্থে আমি যদি এটা জানতে চাই যে আমি আগে থেকেই এমন একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে চাই যাতে আমার বাড়িতে বা আমার জীবনে কোনো রকম নেগেটিভ এন্টিটি না ঢোকে, হুম ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি? অবশ্যই পজিটিভ ভাইবটাকে বেশি কারো কাছে নিয়ে এসে ঠাকুরের নাম করো, পুজো পাঠ করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, যত পারো নেগেটিভ আলোচনা, নেগেটিভ নেশা ইত্যাদি না করা। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, হুম আমি তো প্রচণ্ড স্পিরিচুয়াল একটা মানুষ, মানে যে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকে, হুম এবং সাইমালটেনিয়াসলি হুম আমি এমন একটা মানুষ যে এত বেশি নেগেটিভ জিনিসপত্র নিয়ে আলোচনা করি। হুম তো তুমি আমাকে একটা কথা বলো, যেহেতু আমি এখানে এত বেশি নেগেটিভিটি নিয়ে ডিসকাস করছি, স্পিরিট, পজেশন, ডেমনিক এনার্জি, ইভিল এনার্জি, এই সমস্ত সাবজেক্ট নিয়েই আমার কাজ, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো বাই এনি চান্স কোনো রকম নেগেটিভ শক্তি আমার বাড়িতে ম্যানিফেস্টেড হয়ে চলে আসতেই পারে। হ্যাঁ ওকে, তো এক্ষেত্রে তো এটা ম্যান্ডেটরি নয় যে আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস দিনে 1 ঘন্টা 2 ঘন্টা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি আর দিনের বাকি 15 ঘন্টা ভূতপ্রেত নিয়ে কথা বলছি। এটার তো কোনো মানেই হলো না যে তাহলে সে আসতে পারবে না আমার লাইফে, একদম রাইট? তো একদম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি প্রিভেনশন ফলো করলে আমি সেই জায়গাটা থেকে নিজেকে রেস্কিউ করতে পারবো বা নিজের ওরাকে আরও বেশি স্ট্রং করতে পারবো? একদম দেখো, দুভাবে আমি মনে করি সিকিউরিটি পাওয়া যায়। এক হচ্ছে নিজের অরাকে স্ট্রং করা, আর দুই হচ্ছে নিজের ঘরের অরাকে শুদ্ধিকরণ করা। হুম তো সেক্ষেত্রে তুমি যে ফিল্ডে আছো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে অনেকটা টাইম জুড়ে তোমার দিনের তুমি কিন্তু এই আলোচনা বা নেগেটিভ থটসকে দিচ্ছ। সেক্ষেত্রে যেটা তুমি করতে পারো, আমি সকলকে বলি, আমার যারা আসেন আমার কাছে আমি তাদেরও বলি, হনুমান চালিসা এভরিডে পড়ো। ঘরে হনুমান চালিসা পারলে বাজাও ব্লুটুথে, অথবা নৃসিংহ কবচ ঘরে বাজুক। নৃসিংহদেবের মন্ত্র 108 বার করে পারলে জপ করুন এভরিবডি, তাতে কিন্তু অনেক ভালো হয়। এবং প্রত্যেকটা মানুষ যারা এই ফ্যামিলিতে আছে, হুম মেডিটেশন মাস্ট। এটা হলো নিজেদের ঠাকুরের নাম করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এভরিডে স্নান করাটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। যত পরিষ্কার থাকবে বিছানার চাদর র্যাপিড চেঞ্জ করা, ঘরে একটু ঝুল কোথাও জমতে না দেওয়া, এবং তার সাথে যদি কোথাও দেখো কোনো ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করা। এগুলো ঘরের অরাকে ক্লিন করে। এছাড়া তো প্যালো স্যান্টো আছে, সেজ লিভ আছে, ঘরে শঙ্খ বাজাতে পারো, ধূপ ধুনো ঘন্টা এগুলো দিলেও কিন্তু অবশ্যই ঘরের অরাও কিন্তু ক্লিন হয়। ওকে, মানে এটা ব্যালেন্স করতে হবে। আমরা যেমন জানি যে একটা বাড়িতে পজিটিভ এনার্জি আসার সব থেকে বড় ওয়ে হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন। ওকে, হ্যাঁ রাইট, মানে দেবত্ব শক্তি হ্যাঁ 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 যদি ঘরে কেউ আহ্বান করতে চায় সেটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বাড়িতে ঠাকুর ঘর হোক বা স্পিশিয়াস যে প্লেসটা হয় সেটা নর্থ ইস্ট ডাইরেকশনে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ শক্তি যাতে আমাদের বাড়িতে প্রবেশ না করে তার জন্য আমাদের বাড়িতে আমরা কি কি করতে পারি? সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, ব্যাম্বু ট্রি লাগাতে পারো, আচ্ছা, তুলসী গাছ লাগাতে পারো। আর আরেকটা হয় যে সাদা সর্ষে হুম ঈশ্বরের কাছে রেখে, যতক্ষণ আছো তুমি সাদা সর্ষে পুজো টুজো করছো, ওটা সাদা সর্ষেটাকে রেখে, আর তার মধ্যে কর্পূর একটু দিয়ে দিতে হবে, দিয়ে পুজো করতে হবে ঠাকুরের সামনে। পাত্র ততক্ষণ ওখানে থাকবে, তামার পাত্র কিন্তু। তারপরে সেই সাদা সর্ষেটা তুমি বাড়ির চারিদিকে ছড়িয়ে দাও, তাতে কিন্তু বেশ প্রোটেকশন পাওয়া যায়। ওকে, বাড়িতে এটা কিন্তু প্রোটেকশন পাওয়া যায়। আর এর থেকেও বড় কথা আমি বলবো যে
নিজেকে প্রোটেকশন দেওয়াটা বড় জিনিস। তুমি ক্রিস্টাল ইউজ করতে পারো, ব্ল্যাক টার্মালাইন আছে, সুলেমানি হাকিক আছে, হ্যাঁ, তোমার ব্ল্যাক টার্মালাইন তো ভীষণ ভালো। ব্ল্যাক টার্মালাইনের সাথে যদি টাইগার আই তুমি কম্বাইন্ড করে পড়তে পারো, তাহলে এটা যেমন তোমাকে সাইকিক এবিলিটি দেবে, তুমি বুঝতে পারবে জায়গাটা কীরকম, তার সাথে ব্ল্যাক টার্মালাইন তোমাকে অনেকটা শক্তিও দেবে, আচ্ছা, প্রোটেকশন দেবে। তো ব্ল্যাক টার্মালাইনের মালা বা মালাটা একটু বেশি হয়ে যায়, সবাই ধারণ করতে পারে না, ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারো। ব্ল্যাক টার্মালাইনের আংটিও পাওয়া যায়, সেটাও ইউজ করা যেতে পারে। ল্যাব্রাডোরাইট যদি তুমি হাতে ব্রেসলেট পরো, তাহলে ও তোমার ভীষণ রকম একটা অরাকে প্রোটেকশন দেয়, অরাকে মজবুত করে দেন। তো এটা একটা খুব ভালো কিন্তু ক্রিস্টাল। এটা তো গেল বাড়ির কথা। এবার আমি আসছি একটু বাইরের কথায়। হুম, ঠিক আছে, বাইরের কথা ইন দ্য সেন্স আজকের দিনে যখন মানুষ একটা জিনিস বুঝে গেছে যে আমি একটু ডিফারেন্ট কিছু যদি সোশ্যাল মিডিয়াতে করতে পারি, সেক্ষেত্রে আমার পপুলারিটিও যেমন হতে পারে, আমি সাইড বাই সাইড ইনকামও করতে পারি বা আর্নিংও করতে পারি। হুম, আর এখন মানুষ আরও একটা জিনিস বুঝে গেছে যে আমি যদি কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে গ্রো করতে না পারি, আমি ভূত নিয়ে ভিডিও বানাবো, সেটা ভূতের ফরে হোক কি ভূতের এগেনস্টে গিয়ে হোক, আমি ভিউজ পাবোই। একদম। ঠিক আছে, তো এই কারণে আজকাল অনেকেই আছে উইদাউট নলেজ এবং উইদাউট প্রপার প্রোটেকশনস, তারা এমন কিছু জায়গায় গিয়ে শ্যুট করতে যাচ্ছে, এমন কিছু জায়গায় গিয়ে ভিডিও বানাচ্ছে, তো সেখান থেকে কিন্তু তাদের লাইফে অনেক প্রবলেম হলেও হতে পারে। একদম। ঠিক আছে, কারণ তারাও জানে না যে তাদের হয়তো বার্থ চার্টে নেই যে তারা কখনো এরকম জিনিস দেখতে পারবে না। ঠিক আছে, মানে বার্থ চার্টে সেই জিনিসটা নেই যেইটা থাকা উচিত। একদম। তো সেই কারণে তারা হয়তো এরকম ধরনের কন্টেন্ট বানানোর জন্য সেরকম জায়গায় যাচ্ছে। তাই তো। তো সেই জায়গায় গেলে তারা কিরকম ভাবে এফেক্টেড হতে পারে, দেখো, তাদের লাইফে কি প্রবলেম আসতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে আমি সবার আগে যেটা বলছি, যে যখন তুমি কোনো নেগেটিভ প্লেসে চলে যাচ্ছ, তখন তো তুমি জানো না যে তোমার কী ধরনের নেগেটিভ এন্টিটির সাথে তোমাকে ডিল করতে হচ্ছে, হ্যাঁ, বা কিরম ধরনের নেগেটিভিটি তোমার পিছনে পড়ে যেতে পারে। সবার আগে যেটা হয়, নেগেটিভ যে এন্টিটি সে ফলো করে, ঠিক আছে, কাউন্টার করে, ফলো করে, এবং তারা ফলো করে এসে বাড়িতে সবার আগে যদি পেট থাকে তার উপরে হাবি হয়। খুব যারা বাচ্চা থাকে, একদম দুর্বল শিকার বলতে পারি আমি, বাচ্চাদেরকে ইরিটেট করে। তারপর যদি দেখে ফ্যামিলির মধ্যে সব থেকে দুঃখী কোনো ব্যক্তি আছে, ধরো একটি টিনেজার মেয়ে আছে যে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ভীষণ ডিস্টার্ব, সে ইজি শিকার হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল লস, অমুক তমুক, এইভাবে নানান রকম ইম্প্যাক্ট ফেলতে থাকবে। আর একবার যদি একটা সুইসাইড ঘটিয়ে দিতে পারে, তা তো আর কথাই নেই, সোনায় সোহাগা। কোন ধরনের মানুষ খুব ইজিলি পজেশন বা প্রেত বাধা এই সমস্ত জিনিসের শিকার হতে পারে? দেখো, সেক্ষেত্রে আমি বলবো বার্থ চার্টে যদি সেরকম থাকে তাহলে তো ব্যাপারটা ইজি। আর একটা জিনিস হচ্ছে, ওই যে বললাম, যারা হাইজিন মেনটেন করেন না, যারা আধ্যাত্মিক পথে একেবারেই থাকেন না, দেখো নাস্তিক অনেকেই হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, যেখানে সেখানে ইউরিন পাস না করা, ইনডিসিপ্লিন লাইফ লিড না করা, বা ধরো অতিরিক্ত পরিমাণে উগ্র সেন্ট দিয়ে রাতের বেলাটা না বেরোনো, এইগুলো একটু মেনটেন করতে হয়। ঠিক আছে, তাহলে বলা যেতে পারে, কেন এরা তো বেসিক্যালি মাইন্ড ক্যাপচার করে। যত কেউ নেশা করবে সে তো নিজের মধ্যে থাকছে না, তার মাইন্ড অলরেডি তো মানে ডিলিউশনে থাকছে না, তো ইজিলি তারা কিন্তু ক্যাপচার করতে পারে। আর তার সাথে যদি একটু আনহাইজিনিক হয়, মানে সে জামা কাপড়ই দেখো হয়তো চেঞ্জ করে না, 15 দিন চান করে না, ঠাকুরের কোনো নামই করে না, তো সেই রকম ব্যক্তিকে এদের কিন্তু ক্যাপচার করা খুব একটা কঠিন ব্যাপার নয়। আর তার সাথে যদি নেগেটিভ জিনিস নিয়ে সবসময় চিন্তা করছে, বা ধরো নেগেটিভ জায়গা, অনেকে থাকে না যে চল ভাই ওই পরিত্যক্ত একটা বিল্ডিং আছে, ওখানে গিয়ে আমরা জুয়া খেলবো, তো এরা তো ইজি শিকার হয়ে যায় না। অর্ধেক লোক যারা তোমার এই নেশা ছাড়ানোর জন্য যাদেরকে হয়তো রাখা হয় না একটা ইয়েতে, তো তাদের মধ্যে জানো অনেক লোক কিন্তু পজেস থাকে অলরেডি, সুইসাইড না এরা। তো এগুলো কিন্তু আমাদের একটু মানতে হয়। পডকাস্টের একদম লাস্ট পার্টে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। আমি একটা জিনিস জানতে চাই, আমরা এতক্ষণ যা যা জিনিসপত্র নিয়ে কথা বললাম, সেগুলো
টোটালটাই একটা ইন্টেনশনাল, ঠিক আছে, মানে মানুষ বুঝতে পারছে, জানতে পারছে তার বাড়িতে কোনো কিছু ঢুকছে কি ঢুকছে না। কেউ যদি অজান্তে বা আনকনসিয়াসলি এই ধরনের এনার্জির পাল্লায় পড়ে যায়, সেখান থেকে মুক্তি কীভাবে সম্ভব? বাট কারণ এই সমস্ত এনার্জিরা তো প্রথমে বুঝতেই দেয় না, ঠিক কথা। এরা তো কোনো কিছু বুঝতেই দেয় না, আর যখন আমরা বুঝতে পারি ততক্ষণে অলরেডি অনেক লেট হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে মুক্তি কীভাবে সম্ভব? দেখো, প্রথমে তো আমি একটা কথা বলি, আমরা যে জিনিসগুলোকে অবিশ্বাস করি বা যে জিনিসটাকে নিয়ে আমরা খুব খিল্লি করি, মজা করি, আমরা সেই জিনিসটা শুনতেও খুব পছন্দ করি, সেই জিনিসটাকেই আমরা বেশি শুনি। এবং এমন কোনো মূর্তি বা এমন কোনো ফটো যেগুলো অনেকে হয়তো ওভার কিউরিওসিটিও নিয়ে চলে আসে, হ্যাঁ, যে এটা থাক বাড়িতে দেখি কিছু হয় নাকি। তো এবার এইরম কেসে যদি কেউ ফেঁসে যায়, সেক্ষেত্রে একটা কথা বলবো, যেমন আমার এই কেসটার ক্ষেত্রে হয়েছিল, ব্রাহ্মণ তো বলতেই পারছিলেন না যে কি করা উচিত। তখন সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু একজন ইষ্ট দেবতা থাকেন, যার নাম হয়তো তিনি কোনো একজন সাধক লাখ লাখ বার করেছেন। তখন তার সাথে সেই এনার্জির সাথে, সেই শুভ শক্তির সাথে তার কিন্তু কানেকশন হয় সেই সাধকের, হ্যাঁ। ওকে, তখন তিনি তার কাছে, নিজের গুরুর কাছে, সেই ইষ্টদেবের কাছে বা কুল দেবতার কাছে হেল্প চায় যে কি করা উচিত, এটা কি আমরা দিশা পাচ্ছি না। তখন তাদের আদেশ পেলে তারা যা আদেশ দেয় যে এইভাবে করো তাহলে মুক্তি আসবে, তখন কিন্তু ওইভাবে মুক্তিটা পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে 22 ফুট নিচে ওইভাবে ওকে পুঁতে দেওয়ার কথা বলা হয়েছে, তো বলতে নেই, তারপরে তো সব কিছু ঠিকও হয়ে গেল। এক্ষেত্রে যিনি হেল্প করেছেন আমাদের, নিশ্চয়ই তার ইষ্ট দেবতা আছেন যাকে কানেক্ট করে উনি কিন্তু এই সলিউশনটা নিয়েছে। রাদার ইট ইজ ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই জন্য না জেনে কোনো ফটো, কোনো মূর্তি শুধুমাত্র কিউরিসিটি বশত নিয়ে চলে আসবেন না, কেননা এর থেকে মুক্তি কিন্তু খুব 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 অসম্ভব পাওয়া এক সময়। কেন অর্ধেক সময় মানুষ বুঝতেই পারে না যে কিভাবে ইভেন মুক্তি হবে। ফেলে দিলেও আবার ইম্প্যাক্ট থেকেই যাবে, জলে ভাসিয়ে দিলেও ইম্প্যাক্ট থেকেই যাবে। তো এক একজনের এক এক রকমভাবে মুক্তি হয় এই সমস্যার থেকে। তো বলবো, সবার তো একরকম হয় না, তার থেকে বরং ভালো এইসবের থেকে একটু দূরে থাকা। থ্যাংক ইউ সো মাচ দিদি, একটা লং কনভারসেশন হলো, ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতেও পারলাম। ইনফ্যাক্ট তুমি যখন যখন এসেছো নতুন নতুন অনেক ইনফরমেশন আমাদেরকে দিয়েছো এবং অনেক কিছু শিখিয়েও গেছো। আজকে এই নিয়ে আমরা 4th এপিসোড শ্যুট করলাম গল্পওয়ালাতে, তোমার সাথে কেমন লাগলো বলো? যতবার আসি ভালো লাগে, আর সেই জন্যই আমি আসি। প্রত্যেকবার বলি, এবারও বলছি, অরিত্রমা ছোট ভাই, প্রত্যেকবার আসি ভীষণ ফ্যামিলিয়ার ফিল হয়, ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ সত্যি তুমি মানুষকে এত বড় একটা চ্যানেল নতুন কিছু উপহার দিতে চাও। কেন অনেক মানুষ তো তোমায় শুনছে, কিছু যদি মানুষের ভালো হয় কিছু দেওয়া, সেই চেষ্টাটা ভাই তোমার মধ্যে আছে, সেটা বুঝতে পারি। তাই প্রত্যেকবার ভালো লাগে। একটাই অনুরোধ সকলকে করবো, আমার এই ভাইকে সাপোর্ট করো, ওর চ্যানেলটা যাতে গ্রো করে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। আবারও ইন ফিউচারে আরও নতুন কোনো কেস আমরা শুনবো, আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আড্ডাটা এখানে শেষ করছি। খুব ভালো থাকো, আরও মানুষকে হেল্প করো, আরও মানুষের প্রবলেম সলভ করো, তাহলেই আমরা ঘটনা শুনতে পারবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, টেক কেয়ার। Golpawala, the real paranormal experience.